শোনা যাচ্ছিল না বলে আমি আরও একবার কেটে এলাম। অনুগ্রহ করে এবার জানান, যারা ছিলেন, যারা বললেন যে শোনা যাচ্ছে না। আমি তাই কেটে আরও একবার এলাম। এবার জানান শোনা যাচ্ছে কি না। এই লাইভের বিষয় কাশ্মীর সন্ত্রাসে লিথিয়ামের ভূমিকা। লিথিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ, বিশেষ করে এই নতুন বিশ্ব ব্যবস্থার আবহে এবার শোনা যাচ্ছে। ঠিক আছে সুদীপ, দেবজিৎ বাবুও জানিয়েছেন শোনা যাচ্ছে। আপনাদের স্বাগত জানাই। তাহলে এই লাইভের বিষয় আরও একবার বলি। কাশ্মীর সন্ত্রাসে যে পেহেলগাঁও সন্ত্রাস ঘটানো হলো, সেখানে লিথিয়ামের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী অংশে থাকছে অশিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ। অনেকেই প্রশ্ন করছেন, জানতে চাইছেন যে অশিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ কী হবে, কেমন হবে। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন তাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে অবজার্ভ করতে গিয়ে মাননীয়া ভাতা ব্যবস্থা করেছেন। তো তারপরে কি হবে, ভবিষ্যৎ কি? তারা কি আবার স্থায়ী পদে, পার্মানেন্ট পদে আগে যেমন চাকরি করছিলেন সেখানে ফিরতে পারবেন? এই প্রশ্ন অনেকেই করছেন। তো প্রথমে কাশ্মীরের বিষয়ে যাওয়ার আগে আমি আমার সহযোদ্ধাদের আরও একবার সজাগ হতে বলবো। কারণ স্বাস্থ্যকর্মী, আশাকর্মীরা আবার অ্যারোগেন্ট হয়ে উঠছে। অ্যারোগেন্ট না বলে বলবো অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। আমি আজই একজনের সাথে এক দম্পতির সাথে আলাপ করলাম, কথা বলে এলাম। তো আগামীতে মে মাসে আরও এরকম কিছু মানুষের সঙ্গে কথা হবে। তো এই যে অভিজ্ঞতাগুলো তাঁরা যেটা আমাকে জানাচ্ছেন, রীতিমতো ভয়ের। তাই আত্মবিশ্বাস নিয়ে ট্যাকল করতে হবে। যারা ভ্যাকসিন নিতে চাইছেন না বা জোর হচ্ছে স্বাস্থ্যকর্মীরা, এরকম ক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আমার পেজে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে আছে। অবশ্যই আমার সঙ্গে নিঃসংকোচে যোগাযোগ করবেন যদি নিজে সামলাতে না পারেন। এটা তো আমার বলা আছে, আহ্বান আছে। তবে সেক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় থাকা জরুরি। প্রথম হঠাৎ করে ফেক প্রোফাইল থেকে কিছু জানালেন, আমি সেইভাবে আপনার কথা মতো চলে গেলাম বা নিজেকে জড়িয়ে নিলাম, ব্যাপারটা এরকম নয়। আগাম আলাপ থাকাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি আমার অভিজ্ঞতার ভিত্তিতে। এছাড়াও যারা বাবা মা হতে চলেছেন, যারা ঠিক করেছেন যে সন্তানকে একটি ডোজও দেবেন না, কারণ অনেকেই আমার ভিডিও, আমার লেখালেখি দীর্ঘকাল ধরে করোনাকালের সময় থেকেই অনুসরণ করছেন। তো তাদের বিশ্বাস জন্মেছে, কনফিডেন্স জন্মেছে। তারা ইতিমধ্যে বেশ কয়েকজন, আমরা জানি বেশ কিছু দম্পতি তারা মাতা পিতা হয়েছেন। তাদের ছবি আমি মাঝে মধ্যেই আমার প্রোফাইলে দিই, ভিডিও দিই। অমৃতের পুত্রকন্যা বলে সিরিজ হিসেবে ইতিমধ্যেই বেশ কয়েকজন, 10 জন তো হবেই, এরকম ছবি আমি দিয়েছি। যারা যে এবং পিতা মাতাদের সম্মতি নিয়ে দিয়েছি, তারাই আমাকে ভিডিও ছবি পাঠিয়েছে। তো এইভাবে আমরা বাড়ছি। কিন্তু সমস্যা হচ্ছে যে এরা, এই জায়নিস শক্তি এবং ফার্মা লবি, ভ্যাকসিনটাকে এমন একটা ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে। আপনি ধর্ম নিয়ে প্রশ্ন করতে পারেন, বা ভালো ধর্ম, মানব ধর্ম নিয়েও প্রশ্ন করতে পারেন, ধর্ম কী ইত্যাদি ইত্যাদি, ধর্মটা বাজে জিনিস, এগুলো বলা যাবে। কিন্তু ভ্যাকসিনটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ওটা ভগবান। অর্থাৎ আপনি ভগবানে বিশ্বাস করুন বা না করুন, আপনি নাস্তিক হলে তো খুবই ভালো, কিন্তু তার জায়গায় আপনাকে ভ্যাকসিনকে ভগবান, ভয়ে ভগবান, ভয়ে ভ্যাকসিন, ভূত ভ দিয়ে, ভগবানও দিয়ে, ভয়ও দিয়ে, ভ্যাকসিনও দিয়ে, আর ভদ্রলোকও দিয়ে, যাই হোক।
তা আপনাকে ভ্যাকসিনকে ভগবান বলে মনে করতে হবে। আর ওরা যে বিজ্ঞানকে প্রমোট করছে আখের গোছানোর জন্য, তাকে আপনাকে শিরোধার্য করতে হবে, প্রশ্ন করা চলবে না। তো আমার বক্তব্য, আপনারা যারা মনে করেন হ্যাঁ ভ্যাকসিন সত্যিই ভগবান, তাকে নিয়ে প্রশ্ন করা চলে না, তো তারা নিন না, তারা নিন। 1টা 2টো 3টে 10টা 12টা 15টা ডোজ নিন। ইউরোপ আমেরিকাতে কি হচ্ছে, তারা নিয়ে নিয়ে বাবা মারা কি করছেন, এখন বাবা মারা চাইল্ডহুড ভ্যাকসিন পর্যন্ত দিতে চাইছেন না। লিঙ্ক থাকলে 1000টা লিঙ্ক দিতে পারি, তথ্য দিতে চাইছেন না। তো আপনি যদি মনে করেন ওদের পর্যায়ে গিয়ে ভুক্তভোগী হয়ে তারপরে 100 বছর বাদে উপলব্ধি করবেন, সে করুন না, কোনো সমস্যা নেই, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু আমরা যারা নিতে চাইছি না, বাধ্যতামূলক নয়, তা সত্ত্বেও কেন এরকমভাবে মিডিয়া দিয়ে, স্বাস্থ্যকর্মী দিয়ে, ডাক্তার দিয়ে, ফার্মা দালাল দিয়ে প্যানিক তৈরি করা হবে, ভয় দেখানো হবে? এটা তো ইনফর্ম কনসেন্টের ব্যাপার। কনসেন্ট দিলে তারপরে আপনারা দেবেন। কেন, উদ্দেশ্যটা কি? সংবিধান তো আছে নাকি এখনও? তো এটার কারণটা কি? এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। ভ্যাকসিন ভালো মন্দ বিজ্ঞান, সে কতটা বিজ্ঞান এ নিয়ে আমার এই পোলিও ভ্যাকসিন বলুন, এমআর ভ্যাকসিন বলুন, বিসিজি বলুন, এ নিয়ে আমার সব বিষয়ে ভিডিও আছে, ইউটিউবে কিছু কিছু আছে, লেখালেখি আছে, বইপত্রে আছে। তো সেই বিতর্কে আমি নয় গেলাম না, আপনাদের বোঝানো মুশকিল, আপনাদের ব্রেন ওয়াশ হয়ে আছে, ঠিক আছে, দরকার নেই, আপনারা থাকুন। কিন্তু আমাদের কেন বাধ্য করা হবে, যারা আমরা নিতে চাই না? কি হচ্ছে দেখুন, এরকম এক দম্পতি তাদের সন্তানকে বিসিজি দিয়ে দেওয়া হয়েছিল, তারা চাননি, কিন্তু অনুমতি না নিয়ে হাসপাতালে ওই যে জন্মানোর পরপরই বিসিজি দিতে হয়, যক্ষ্মার টিকা। আপনারা জানেন এটা 1980-র দশক থেকে চলে আসছে, দিচ্ছে। এখন তো প্রাইভেট পাবলিকেও, একেবারে প্রাইভেট পাবলিক সর্বত্র দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের দেশে প্রতিদিন গড়ে 1400 থেকে 1500 যক্ষ্মা রোগী বাড়া যায়। তাহলে ছোটোবেলা থেকে এত এত যক্ষ্মার টিকা সবাইকে গুঁজে দিয়ে আমাদের দেয়নি, আমাদের সময় এসব ছিল না। আমার এই অধমের শরীরে একটি টিকারও গল্পও নেই, ছিল না আমাদের সময়। তো বিসিজি এসব তো পড়ে। তাহলে প্রতিদিন 1400 থেকে 1500 মানুষ কি করে যক্ষ্মায় মারা যাচ্ছে? তারা তো প্রত্যেকেই ছোটোবেলায় যক্ষ্মার টিকা নিয়েছেন, খোঁজ নিয়ে দেখুন, যক্ষ্মার টিকা নিয়েছেন। তো এখন ওরা রোগটাকে বাড়ালো। আগে কালে ভদ্রে অপুষ্টির কারণে যক্ষ্মা হতো লোকের, টিউবারকুলোসিস হতো, মূল কারণ অপুষ্টি, দারিদ্র। ওই যে সুকান্ত চরম দারিদ্র্যের মধ্যে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করেছেন, জন কিটস দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করেছেন। তার ফলে ইমিউন সিস্টেম অত্যন্ত দুর্বল হয়ে গেলে অপুষ্টির অভাবে যক্ষ্মার সমস্যা ঘটত, কারো কারো ঘটত। তো তাই বলে প্রতিদিন 1500 মানুষ যক্ষ্মায় মরতো না? কোনো দিনই হতো না। আমাদের ভারতীয়দের শরীরে 50% ভারতীয়দের শরীরে এমনিতেই টিবি ব্যাকটেরিয়া আছে। শরীরে তো আমাদের শরীরে 38 বিলিয়ন ভাইরাস আর 38 বিলিয়ন ব্যাকটেরিয়া আর 380 ট্রিলিয়ন ভাইরাস আছে। এটা ওদেরই তথ্য। উই আর মেড অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। তো যখন আমাদের খাওয়া দাওয়ার অনিয়ম, চরম অনিয়ম করি, একটু আধটু করলে হবে না, বিভিন্ন রকমের অনিয়ম করে, ওই যে পাপ জমতে জমতে, এটা হিপোক্রেটিস বলেছেন, জমতে জমতে তিলে তিলে পাপ জমতে জমতে শরীর অসুস্থ হয় আর কি, এটা একদিনে হয় না। সেরকমভাবে তখন এই অপরচুনিস্ট ইনফেকশনগুলো বা যেই ব্যাকটেরিয়া বলুন বা আমাদের শরীরে যেগুলো থাকে সেগুলো সক্রিয় হয়ে ওঠে। ওই বাড়িওয়ালা যেমন দুর্বল হয়ে গেলে ভাড়াটিয়া শক্তিশালী হয়ে ওঠে না, মানে ভাড়াটিয়া এরকম শক্তিশালী আলাদা করে হয় না, সে তেমনই থাকে। কিন্তু বাড়িওয়ালা যখন দুর্বল হয়ে যায় তখন ভাড়াটিয়ারও অফ দেখায়। আমি রূপক অর্থে বলছি।
তো তেমন করে আমাদের শরীরে যেসব ব্যাকটেরিয়া ভাইরাস আছে সেগুলো আমাদের গেস্ট বা আমাদের ওই শরীরে ভাড়াটিয়ার মতো করেই আছে, আর আমরা হলাম হোস্ট, আমরা তাদের ধারণ করে আছি। তো আমরা যখন দুর্বল হয়ে যাব, মানে শারীরিকভাবে, শুধু শরীর নয় মনও খুব গুরুত্বপূর্ণ, আপনি মেন্টালি উইক হয়ে গেলেও কিন্তু আপনি শারীরিকভাবে আক্রান্ত, মানে ফিজিক্যালি আপনি ইনফেকশনের শিকার হতে পারেন। মনও গুরুত্বপূর্ণ, মনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা মন এবং শরীর যখন যুগপৎ দুর্বল হয়ে যায় তখন এই ভাড়াটিয়াগুলো শক্তিশালী হয়ে ওঠে, আমাদের আক্রমণ করে। এটা তো খুব সহজ কথা। যাই হোক, তাহলে বিসিজি ভ্যাকসিন দেওয়ার পরে বরং টিবি বেড়েছে তথ্য বলছে। ওরা অবশ্য বলবে না এর জন্য বিসিজি দায়ী, ওরা বলবে না। আমার বিসিজির ওপর ভিডিও প্রথম চ্যানেল থেকে তো উড়িয়ে দিয়ে স্ট্রাইক মেরে দিয়েছিল। এখন অবশ্য ইউটিউব হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা বিশ্বজুড়ে, ইউটিউব তো শুধু আমাদের ইন্ডিয়ার নয়, এখন কিন্তু ওরা আর এসব স্ট্রাইক পাইক মারছে না, বুঝতে পেরে গেছে। কারণ মানুষের পাবলিক অপিনিয়নের ওপর বেস করেই কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো টিকে আছে। তাই এখন কিন্তু আমার ভ্যাকসিন বিরোধী বক্তব্য অবশ্যই তথ্য সহ আছে, সেগুলোতে কিন্তু স্ট্রাইক মারছে না ওরা, এটা ভাববার। কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে গোটা বিশ্বজুড়ে মানুষের একটা মতের প্রতিফলন ঘটছে, অন্তত এখন বলা যাবে। আগামীতে আবার জায়োনিস্টরা যদি পলিসি বদল করে, টোটাল কন্ট্রোল কায়েম হওয়ার পরে, সেটা আলাদা কথা। আপাতত তো আমাদের লুজ দিয়েছে, রিল্যাক্স করে দিয়েছে। রিল্যাক্সেশন যদি ধরে নেই তো কাজে লাগাই, আসুন কাজে লাগাই। যাই হোক, তাহলে এই যে এত ঘন্টা ঘন্টা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যারা নেওয়ার তারা নিন। তো এখানে এবার কি হচ্ছে, সেই দম্পতির ক্ষেত্রে তাদের ইচ্ছের বিরুদ্ধে না জানিয়ে বিসিজি দেওয়া হয়েছে, তারপর তিনি বাড়ি নিয়ে এসছেন সন্তানকে, তারপরে একটি ভ্যাকসিনও দেননি, 1.5 মাস সন্তানের বয়স হয়েছে, 1.5 মাস। এবার তার বাড়িতে স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা আসছে, মানে চীনে জোকের মতো, সেখানে এত ভালো চায় তারা না আমাদের, তারা বলছেন নেবেন না, মিটে গেল। কিন্তু এরা ওই যে ফ্রি স্বাস্থ্য কেন্দ্র থেকে আসছে, ভাবুন কি বলছে এসে, বিভিন্ন রকমের কথাবার্তা। কি স্কুলে ভর্তি হতে দেবে না, স্কুলে নাকি ভর্তি নেবে না, মানে এদের পাশে অন্য বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা ছড়াবে। দেখলেন তো কিভাবে ওদেরকে ব্যবহার করা হচ্ছে। এতেও যখন কাজ হচ্ছে না তখন তারা কি বলছে, এবং আপনাদেরকেও বলবে কিন্তু, যারা ভাবি বাবা মা হবেন বা হওয়ার, আমার সঙ্গে দেখা করছেন অনেকে আগামীতে যারা মা বাবা হবেন, কথা বলে রাখছেন, যোগাযোগ রাখুন অবশ্যই। লড়াই করতে হবে, আমি আপনাদের সাথে আছি নাগরিক হিসেবে, কারণ আমি লেখক হিসেবে আমি আমার ধর্ম পালন করছি, এটাই আমার ধর্ম। কি বলছে, আমাদের চাকরি চলে যাবে। ভাবুন তার কী রকমের চাপ, মানে মানবিকতার আহ্বান। যখন আপনি ওইটা ভয় পাচ্ছেন না, ওতেও যখন ভয় পাচ্ছেন না, স্কুলে ভর্তি হবে না সেটা আমি বুঝে নেব। তারপরে কি বলছে, চাকরি চলে যাবে প্লিজ, মানে এটা কি ভয়ঙ্কর চাপ, বুঝতে পারছেন তো। ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, আমাদের কাছে তথ্য আছে, আরটিআই আছে, সব আছে, আপনারাও জানেন, সুপ্রিম কোর্টের অবজারভেশনও আছে, সমস্ত কিছু আছে। তা সত্ত্বেও ওরা এইভাবে কৌশলে আপনাদের ভালোর জন্য, আচ্ছা বলুন তো, চাকরি বাকরির জন্য এরকম লোক আসে বাড়িতে, সরকারি চাকরি আপনাকে করতেই হবে, আসেন। কর্মসংস্থানের জন্য বাড়িতে লোক আসে, করতেই হবে চাকরিটা। আপনার ছেলে কেন ঘরে বসে আছে? আপনার ছেলের তো 24 বছর বয়স হয়ে গেল, এই যে একটা সরকারি চাকরি আমাদের এই দপ্তরে আছে, জয়েন করুন। এবার আপনি ধরুন বলছেন না ও চাকরি বাকরি করবে না, ও আমাদের তো চাকরি বাকরি করবে না, ও ঠিক আছে একটু অলস টাইপের, ও করবে না। কেন করবে না? আপনাকে ছেলেকে চাকরি করতেই হবে, সরকারি চাকরি করতেই হবে। আপনারা ছেলে চাকরি না করলে আমাদের চাকরি চলে যাবে, এরম বলে? আহারে, তেমন বলে না। তাহলে কেন এটা বলছে? মানুষেরও তো প্রাথমিক প্রয়োজন, খাদ্য বস্ত্র বাসস্থান, একটা জীবিকা,
সেটা হলে তবেই তো সে বাঁচবে, তার ইমিউন সিস্টেম ঠিকঠাক চলবে। তো তার জন্য সরকারের কোনো মাথা ব্যথা নেই। স্বাস্থ্যকর্মীদের দিয়ে কেন প্যানিকবাজি করে? এবার মাথাটাকে খেয়াল করুন, মগজটাকে খেলান, ইউজ ইউর ব্রেইন। কেন? আপনার ভালো চাই বলে? এই সমাজে কে ভালো চাই বলুন তো? আপনার আপনজনও আপনার ভালো চান না। আমরা তো বলি সবাই স্বার্থ দেখে, আমরা মুখে কিন্তু বলি, আমরা জানিও, ফিলও করি। আপনজনও স্বার্থ দেখে, স্বার্থ পুরোলে কেটে পড়ে, এমনকি প্রেমিক প্রেমিকাও স্বার্থ দেখে। তাই তো আপনারা বলেন, ফেসবুকে বলেন, বলেন তো, ভুল কিছু বলেন না, ব্যতিক্রম থাকতে পারে। অবশ্যই একটা কন্ডিশনাল সম্পর্কের মধ্যে একটা কন্ডিশন থাকে, স্বার্থ থাকেই কম বেশি, এবং সেটা মিউচুয়াল ইন্টারেস্ট হলে সবচেয়ে ভালো হয়, অবশ্যই থাকে। কিন্তু এই ক্ষেত্রে আপনারা একবারও ভাবেন না। আপনারা স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল করেন স্বার্থবাজি নিয়ে, কে কার স্বার্থ বেশি দেখছে। আপনজন দাদা বোন ভাই বোনের স্বার্থ নিয়ে ভাবেন, বোন আমার স্বার্থ দেখছে, তার নিজের স্বার্থ দেখছে, দাদা তার স্বার্থ, এগুলো নিয়ে পড়ে আছেন। অথচ আপনাকে যখন বুঝতে আসছে, আপনার সন্তানকে যখন বুঝতে আসছে, তখন মনে হয় না কোন স্বার্থে এগুলো করা হচ্ছে? আপনার স্বার্থে, আপনার ভালোর জন্য। আরে আপনার ভালোর জন্য আপনার প্রিয়জনও তো নিঃস্বার্থ কাজ করেন, আপনি তো নিজেই বলেন। তাহলে ওরা কেন আপনার ভালোর জন্য এই এত কিছু করবে? মাথাটা খেলান, এটা ইনভেস্টমেন্ট। ওই যে বলেছি, সুস্থ অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ। তাই যারা এখনও পর্যন্ত নতুন এসেছেন আমার, বা নতুন শুনছেন, বেশিরভাগই শোনেন না, কারণ ওই সব শিক্ষক অশিক্ষক কর্মচারী ঢুকেছেন আমার প্রোফাইলে অনেকেই, ওই নিজেরটুকু বোঝার জন্য। ওই আগাম কিছু বোঝেননি, তারপর যখন সর্বনাশটা হবে তখন তো দেরি হয়ে যাবে। এখন ভাবছে চাকরিটা বাঁচাই, ওটাই বড় কথা, চাকরি। তারপরে যখন বাচ্চা কাচ্চার জন্য 16 কোটির ইঞ্জেকশন লাগবে, আর অটিজমের গর্তের মধ্যে পড়বে বাচ্চা কাচ্চা, জিবিএস হবে, গিলেন-বায়ারি সিনড্রোম, জিবিএসে ভুগবে, আরও অন্যান্য রোগে ভুগবে বাচ্চা কাচ্চা, কিডনি ফেল করবে, হ্যাঁ, জুভেনাইল ডায়াবেটিস, অ্যাজমা, এসব হতে থাকবে। হ্যাঁ, তখনও তো মনে পড়বে না আমার কথা, কারণ আপনি তো দেখেনই না আমার এসব বিষয়গুলো। একদিক থেকে মহাকাল যা করছে ভালোই করছে, বুদ্ধিমানেরা টিকে থাকবে, যারা অন্যান্য বিষয়েও আগ্রহ রাখেন। নিজেরটুকু বুঝে গেলাম, ও আমার কি আপডেট আছে চাকরির, পার্মানেন্ট হবে কি হবে না, হ্যাঁ, সুপ্রিম কোর্ট কী বলছে, মাননীয়া কী বলছে, ওএমআর কী হবে, এগুলো নিয়েই যারা পড়ে আছেন, তাদের আগামী যেমন হবার তেমনই হবে। দেখতে থাকুন, এখনও কিছুই দেখেননি। যাই হোক, তাহলে কিচ্ছু না, এভাবে দেখুন, এত দরকার নেই প্রতিটি ভ্যাকসিন নিয়ে, যাদের এত সময় নেই। প্রতিটি ভ্যাকসিনের সাইড এফেক্ট যদিও আমার বলা আছে, বিভিন্ন ভিডিওতে বলা আছে, দরকার নেই। শুধু পর্যবেক্ষণ ব্যবহার করুন, চোখ কান ব্যবহার করে ভাবুন, আপনাদের ছোটোবেলায় যাদের বয়স এখন 40 বা 45, বা আপনার বাবা কাকাদের সময়, তারা যখন ছোট ছিলেন, তাদের সময় এত নার্সিংহোম, এত হাসপাতাল ছিল, এত ওষুধ, এত টেস্ট ছিল না, ছিল না, আমরা জানি ছিল না। 2 পা অন্তর অন্তর ওষুধের দোকান এখন। কলকাতা শহরের বুকে ডজন ডজন সুপার স্পেশালিটি হসপিটাল ছিল না আগে। কেন ছিল না? দরকার পড়েনি তাই ছিল না, চাহিদা ছিল না তাই। ডিম্যান্ড না হলে তো চলে না, তাই ওরা চাহিদা তৈরি করে নিল, ডিম্যান্ড তৈরি করে নিল। কিভাবে? সেই সময়ে বাচ্চা কাচ্চাদের জন্য এত ওষুধ, প্যারাসিটামল বলুন, ওই তো শিউলি পাতার রস আর জলপটি, ফল, এসবই হতো। তাতেও মানুষ প্যারাসিটামল ছাড়াই শিশুরা বেঁচে থাকতো। আমি তো জীবনে একটা প্যারাসিটামল খেলাম না, তা আমার কি কখনো জ্বর হয়নি? মরে গেছি? প্যানিকবাজি। যাই হোক, তাহলে চাহিদা ছিল না তাই ওসব হয়নি। কিন্তু ধনতন্ত্রের নিয়মই হচ্ছে, জায়নিস ক্যাপিটালিজমের নিয়মই হচ্ছে, চাহিদা তৈরি করে নাও, প্যানিক করে হোক,
অসুস্থ করে সুস্থ করার কর্মসূচি নাও, মানে সুস্থ করছি এমন একটা ভাব করো। সুস্থ ওরা করতে পারে না, একটা চাপতে গিয়ে, একটা কিওর করতে গিয়ে 10টা বাধায়। কিওর তো ওরা করতেই পারে না, কিওরের গল্পই ছেড়ে দিন, ম্যানেজ করে। কিওর করলে ওদের ব্যবসাটাই শেষ হয়ে যাবে, সে এবিলিটিও ওদের নেই। কিওরের গল্প একমাত্র হোলিস্টিক যেসব মেডিসিন উইং আছে, ব্রাঞ্চ আছে, তারাই ভাবতে পারে, তারাই করতে পারে, এরা পারে না। হ্যাঁ, হিপোক্রেটিস যে তত্ত্বের কথা বলে গেছিলেন, লেট ফুড বি ইয়োর অনলি মেডিসিন, খাদ্যই তোমার ঔষধ, বা এই ধরনের পর্যবেক্ষণ যদি সেই সময় এখনও মেনে চলা হতো, তাই তো আর ফার্মা কোম্পানির জন্ম হতো না। তো সেই ক্ষেত্রে কিওর করার একটা স্বপ্ন দেখা যেতে পারত, কিন্তু সেটা করলে ওদের ব্যবসা হবে, তাই ওরা ম্যানেজ করে। যে রোগগুলোতে ওরা পয়সা দেয়, এগুলো মিল্কিং কাউ, ডায়াবেটিস, খেয়ে যাও ওষুধ, খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও, প্রেশারের ওষুধ খেয়ে যাও, খেয়ে যাও, ক্যান্সার ম্যানেজ করে যাও, চেক আপ করতে থাকো, হার্ট সুপারভিশনে রাখো, মাঝে মাঝে চেক আপ করতে হবে, অর্থাৎ সমস্ত কিডনি সমস্ত কিছু ওরা বাঁধাবে, বাঁধিয়ে আপনাকে মাসকাবারি ওষুধ এবং টেস্টের আওতার মধ্যে ফেলে দেবে, এবং ওদের ব্যবসা চনমনিয়ে চলবে, মুনাফা বাড়বে। তাই এত এত হাসপাতাল, নার্সিংহোম, ওষুধের দোকানের মূলে হচ্ছে ছোটোবেলা থেকে গুঁজে দেওয়া, ছোটোবেলা থেকে গুঁজে দেওয়া ভ্যাকসিন, চাইল্ডহুড ভ্যাকসিন গুঁজে দেওয়া। এটা ইউরোপ আমেরিকার মানুষ, এমনকি সুইজারল্যান্ডে, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ডেরা দাভোস, সেখানকার মানুষ পর্যন্ত বুঝে গেছে বাবা মারা ছেলে মেয়েদের চাইল্ডহুড ভ্যাকসিন দিচ্ছে না, দিচ্ছে না, চাপ সত্ত্বেও দিচ্ছে না। ওখানেও চাপ আছে, সর্বত্র চাপ আছে, তবে ওখানে আমাদের সংখ্যাটা অনেক বেশি, দিচ্ছে না। তাহলে এই কারণেই ওরা এই ভ্যাকসিনটাকে ব্যবহার করে ইনভেস্টমেন্ট হিসেবে, বিনা পয়সায় এমনি এমনি দেয়, বিনা পয়সায় দেয় না, আমাদের ট্যাক্সের টাকা দিয়েই সরকার কিনে আমাদেরকে অসুস্থতার লাইনে দাঁড় করিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না, সবার কি সঙ্গে সঙ্গে অসুস্থ হয়? অটিজমটা কি সঙ্গে সঙ্গে হয়? ধীরে ধীরে ডেভেলপ করে। অ্যালার্জির প্রবলেমটা সঙ্গে সঙ্গে হয়, কিডনির প্রবলেমটা সঙ্গে সঙ্গে হয়, ধীরে ধীরে ডেভেলপ করে। তাই দেখবেন গ্রামেগঞ্জের বাচ্চা কাচ্চারা, এখন অবশ্য তাও বলা যাবে না, গ্রামেগঞ্জে ওরা চাইল্ডহুড ভ্যাকসিন ঢুকিয়ে দিয়েছে। গ্রামেগঞ্জের বাচ্চা কাচ্চারা দেখবেন 15-20 বছর আগেও শহরের বাচ্চা কাচ্চাদের তুলনায় অনেক বেশি ফিট ছিল, সুস্থ ছিল, মাঠে কাদায় খেলাধুলা করতো, বৃষ্টিতে ভিজতো, আমরাও তো তাই করেছি। অর্থাৎ তারা শহরের বাচ্চা, তথাকথিত শিক্ষিত ভদ্রলোকের বাচ্চা কাচ্চার তুলনায় অনেক বেশি সুস্থ ছিল। তো সেটা তাহলে তো ব্যবসাটা ভালো ছড়াচ্ছে না, ফার্মা লবির মুনাফা, তাই তাদেরকেও ওই শিক্ষা দীক্ষা দিয়ে, ওই কারণেই তো সেই সময় প্রচুর স্কুল শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এত এত স্কুল কেন করা হয়েছিল? এটার জন্যই, আধুনিকতা বিস্তারের জন্য। সে কাজ অবশ্য মিটে গেছে, এত লোকও লাগবে না ওদের। যাই হোক, আমি পরের পার্টে আসবো। তো তো যখন দেখছে যে না, শহরের মানুষ বেশ ভালো আমাদের ব্যবসা দিচ্ছে, রিটার্ন দিচ্ছে, কিন্তু গ্রামের দিকে হচ্ছে না, তাই গ্রামে গঞ্জেও এবার আশাকর্মী, আগে কিন্তু আশাকর্মী আমাদের দেশে ছিল না, খোঁজ নিয়ে দেখেন আশাকর্মী কবে থেকে নিয়োগ হয়েছে। শহরের লোক তো এমনিতেই নিয়ে নেয়, সেখানে আশাকর্মী যাওয়ার দরকার হয় না শহরে, তাই গ্রামের লোক নিতে চায় না শহরে। ওই যে তথাকথিতভাবে শিক্ষা দীক্ষার প্রভাবটা কম, ধম্মটম্য ব্যাপার আছে, হ্যাঁ, অনেকের। তো এই ঈশ্বর আল্লাহ দেখবে এরকম মানসিকতাও কারো কারো আছে, সেটা কিন্তু একদিক থেকে ভীষণ ভালো বলে আমি করি, অন্তত এই ক্ষেত্রে খুবই ভালো একদম। এই পলিসি নিলে আপনি অনেক ভালো সুস্থ থাকবেন, মানে এই ক্ষেত্রে পিছিয়ে থাকা মানুষ অনেক বেশি সুস্থ, কোট আনকোট পিছিয়ে থাকা মানুষ, কোট আনকোট কুসংস্কারাচ্ছন্ন মানুষ অনেক বেশি সুস্থ এবং ভালো আছে এবং থাকবে অপেক্ষাকৃতভাবে। তো যাই হোক, তখন ওরা কী করলো? করোনায় আনলো। করোনা এনে ছোটোবেলায় যারা গ্রামের লোক, যাদের শরীরে একটাও ভ্যাকসিনও ঢোকেনি, তাদেরও ঢুকিয়ে দিল, সবাইকে ঢুকিয়ে দিল। আমাদের দেশের 98% মানুষকে প্রথম ডোজ গুঁজে দিল। এবার হরিয়ালির ফলন দেখতে পাবেন, কত হসপিটাল গজাচ্ছে,
হার্টের, নার্ভের, অমুকের, আইভিএফ, হ্যাঁ, গাদাগুচ্ছের দেখবেন। বিগত মানে করোনা প্যান্ডেমিকের পরে এই বিগত 2-3 বছরে কত নতুন নতুন হাসপাতাল গজিয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন। কেন? এটাই হলো ওদের উদ্দেশ্য। তাই তুলনা করবেন। ওরা চাহিদা তৈরি করে নিল, ক্রিয়েট করে নিল, অসুস্থ করে দিয়ে সুস্থ করার নাটকবাজি। এটাই হচ্ছে ধনতন্ত্র, এটাই হচ্ছে জায়নিস ক্যাপিটালিজম। এটা ছাড়া ওরা টিকতে পারে না, ওটা ছাড়া ওরা বিলিয়নিয়ার হয় না। শোষণ করার জন্য ওরা টেকনোলজি ব্যবহার করে। যাই হোক, সতর্ক থাকুন। আর এসবের উত্তর কী দেবেন সংক্ষেপে বলে দিই। আর আমি তো আছি যদি না সামলাতে পারেন। ধরুন কোনো আশাকর্মী বলল যে অন্য বাচ্চাদের হবে আপনার বাচ্চা থেকে। এখন কোন রোগ ছোঁয়াচে এতগুলো ভ্যাকসিনের মধ্যে, এতগুলো, সে নিয়ে আপনার তো আলোচনা করার দরকার নেই। আর আশাকর্মীরাও কিছুই জানে না, ওদের গতের কিছু বুলি শেখানো হয়। ওদের সঙ্গে ওসব আলোচনা করে কোনো লাভ নেই। শুধু একটা কথা বলবেন, বেশ, আমার বাচ্চা ভ্যাকসিন নিল না, একটাও নিল না, আমার বাচ্চার রোগ হলো, সেই রোগ অন্য বাচ্চার ছড়াবে, তাই তো বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলছি। বেশ, তো অন্য বাচ্চারা তো ভ্যাকসিন নিয়ে রেখেছে, তাহলে আমার বাচ্চা থেকে কেন ছড়াবে? এই জবাবটা দিন। তাহলে ভ্যাকসিন নিয়ে কী লাভ? তারা তো ধরুন 9টা ক্লাসে ধরুন 10টা বাচ্চা আছে, 10টা বাচ্চার মধ্যে 9টা বাচ্চাই ভ্যাকসিন নিয়ে নিয়েছে সব, শুধু আমার বাচ্চাটাই নেয়নি। তাহলে আমার বাচ্চা থেকে কি করে 9টা বাচ্চার মধ্যে রোগ ছড়াবে? বলুন, যুক্তি দিন, প্রশ্ন দিন। প্রশ্ন করছি, উত্তর দিন দেখি। কি উত্তর দেয় দেখেন। উত্তর নেই। যদি জানে থেমে যাবে, কিন্তু ওরা তো জানে না। বলে হ্যাঁ হ্যাঁ হতে পারে যদি বলে, তাহলে তো বলতে হবে ভ্যাকসিন কোনো কাজই করছে না। ভ্যাকসিনের নিয়ম কি? যে বাচ্চা ভ্যাকসিন নিয়েছে সে তো প্রোটেকশন হয়ে গেল, প্রোটেক্টেড হয়ে গেল, তার তো আর সেই রোগগুলো হবে না। আমার বাচ্চা ভ্যাকসিন নেয়নি, সে প্রোটেক্টেড নয়, তার হোক না কেন, আমি সামলে নেব। অন্যের হবে হবে কেন? তারা তো ভ্যাকসিন নিয়েছে। তার মানে ভ্যাকসিন নিয়েও রোগ হতে পারে বলছেন তো, তাহলে আর নেব কেন? নাম্বার 1। নাম্বার 2, যদি কেউ বলে যে এটা বাধ্যতামূলক, আপনি তো সবসময় আরটিআই নিয়ে ঘুরতে পারবেন না। ওরা আরটিআই বোঝেও না, আরটিআই মানেই জানে না। স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসা করবেন। মশা মারতে কামান দেখে লাভ আছে? অনেকে আরটিআই চান, আমি দিয়ে দিই, অসুবিধে নেই। মশা মারতে কামান দাগা, উইল দে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান আরটিআই, রাইট টু ইনফরমেশন? নো, তারা বোঝে না। কেউ কেউ হয়তো বুঝতে পারে, ও হাতে গোনা। তাহলে কি বলবেন? বাধ্যতামূলক। বেশ, তাহলে লিখে দিন যে এই ভ্যাকসিন নেওয়ার পরে কোনো সাইড এফেক্ট, কোনো সমস্যা, অসুস্থতা আমার বাচ্চার হলে আপনি দায় নেবেন, অসুস্থতার খরচা বহন করবেন, মৃত্যু হলে তার দায় নেবেন। শুধু আপনি সই করলে হবে না, আপনাকে যে চাপ দিচ্ছে, বলছে চাকরি চলে যাবে, সে সিওএমএইচ হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে, আমার দেখার দরকার নেই, তারও সই, মানে তার প্যাডে তার সই এবং আমার সই এনে আমাকে দিন। এটা আমার শরীর, তো আমাকে বুঝে নিতে হবে। এবার আশাকর্মী বলবে না না না, কিছু হবে না, ওই সামান্য একটু জ্বর টর হয়, একটু র্যাশ ট্যাশ ওঠে, পরে ঠিক হয়ে যায়, তাই কিছু হয় না। তাহলে লিখে দিতে ভয় কি? লিখে দেন না কেন? আপনি তখন জানেন কিছু হবে না, ভালো জিনিস, লিখে দিতে আপত্তি কি? ওই লিখেটা দেবে না কেন বলুন তো? ওটা নির্দেশ আছে, কারণ অনেক লোক ফেঁসে যাবে। ওই যে আজকে একটা খবর শেয়ার করেছি, টিকার পরে মৃত্যুর দায় নেবে না কেন্দ্র বলে বাজারি 1 নম্বর বাজারি পত্রিকা, মানে আনন্দ করতে করতে বাজার করুন আর কি, সেই পত্রিকায় বেরিয়েছিল 30শে জুন 2022 সালে, যখন অলরেডি সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে, মানে গুঁজে নিয়েছে সবাই। কি টিকা মৃত্যুর পরে দায় নেবে না সরকার,
অর্থাৎ তখন ওই যে কেন্দ্রীয় সরকার তখন জানাচ্ছে মিডিয়া যে বাধ্যতামূলক ছিল না করোনার টিকা। আপনারা পড়েছেন, আমি স্ক্রিনশটও দিয়েছি। কি নির্লজ্জ বলুন তো, দালাল মিডিয়া, দালাল চিকিৎসক, দালাল বিজ্ঞানী, কিছু কিছু দালাল বিজ্ঞানী, ওরে বাপরে, আমার প্রোফাইলে বা পোস্টে এসে কমেন্ট করে। আমি তাদের এটাই বলবো, দালাল হল আপনি, আপনারা কামাচ্ছেন ঠিক আছে, কামিয়ে নিন, নিজেরা তো অনেকেই নেননি, ভালো করেই জানি, কামিয়ে নিন, কিন্তু এটা অন্তত বলুন যে এটা বাধ্যতামূলক নয়, এটা তো আমাদের মানে সরকারি নীতি, সেটা কেন চেপে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, মানে মানুষের চামড়া আপনাদের নাকি? গন্ডারও তো এমন অমানবিক হয় না। তাহলে কি এইটাই হলো ব্যাপার। আগে সর্বনাশটা করে নিয়ে, অসুস্থটা করে নিয়ে, এবার তো তথ্য আমাদের কাছে যথেষ্ট আছে, করোনা ভ্যাকসিনের লীলা আপনারা নিজেরাও টের পাচ্ছেন। যারা এখনও বুঝতে পারছেন না, প্রাকৃতিক পন্থায় ফিরছেন না, তাদের ব্যক্তিগত ব্যাপার। আর যারা এখনও এই নিয়ে প্রশ্ন করছেন, মানে বুঝতে চাইছেন না, তাদের মহাকাল তাদের রক্ষা করুন, আমি এটুকুই বলবো। যাই হোক, এইভাবে সামাল দেবেন, লিখে দেবে না। আর আমি তো আছি, তবে সেক্ষেত্রে আমার সঙ্গে অনুগ্রহ করে আগাম কথা বলে রাখবেন, আলাপ করে রাখবেন। আচমকা আপনাকে সোমবারে আপনাকে চাপ দিচ্ছে, আপনি সামলাতে পারছেন না, ধমক দিচ্ছে, সিওমএইচ ফোন করছে, আপনি মঙ্গলবারেই আমাকে দেখা করতে চাইলেন, ব্যাপারটা এমন নয়। কিন্তু বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার পরে আর বেশ কিছু সুবিধাবাদী মানুষের সংস্পর্শে আসার পরে তাই আগে থেকে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ছড়িয়ে দিচ্ছি। তাই আগ্রহী হলে বা সেরকম সম্ভাবনা থাকলে আপনার এলাকায়, বা আপনি যদি বাবা মা হতে চলেছেন এরকম থাকেন, আগাম যোগাযোগ করে রাখবেন। এবারে আমি আসছি আজকের লাইভের মূল বিষয়গুলোতে। কাশ্মীর হামলা সন্ত্রাসে লিথিয়ামের ভূমিকা আমরা জানি। সংক্ষেপে বলি, কিছুদিন আগে পেহেলগাঁওতে 28 জন পর্যটক, সাধারণ পর্যটককে গুলি করে হত্যা করে, সরকার বলছে, মিডিয়া বলছে, পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। 8 ঘন্টার অপারেশন এরকম। সেই সময় আমাদের এত সুপার পাওয়ার হওয়া দেশ, মানে এখনও কাগজে কলমে হয়নি, তবে ওই যে ভারত সুপার পাওয়ার এরকম আমাদের ভক্তরা, দেশপ্রেমীরা বলে, এত এত সব জাহাজ আছে, সেনাবাহিনী আছে, হেলিকপ্টার আছে, ডেস্ট্রয়ার আছে, ফাইটার আছে, বম্বার আছে, আর্টিলারি আছে, সুপার পাওয়ার। তো তা সত্ত্বেও কত অনায়াসে সে সময় সেনাবাহিনী অবশ্য ওই এলাকায় ছিলই না। কেন ছিল না প্রশ্ন করবেন না? যাই হোক, ভক্ত হলে কেন প্রশ্ন করবেন? হার হার মোদি, ঘর ঘর মোদি, কেন প্রশ্ন করবেন? যাই হোক, তো মেরে দিয়ে চলে গেল। তার নামটাম নাকি জিজ্ঞাসা করেছিল, হিন্দু টিন্দু হলে নাকি মেরেছে, মুসলমান হলে নাকি মারেনি, এরকম অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এটা আপনারা জানেন। তার লেটেস্ট ডেভেলপমেন্ট কী হলো আগের ভিডিওতে বলেছি। দু একটি ঘটনা যেটা এর মধ্যে ঘটেছে সেটা বলছি, কারণ সেগুলো গুরুত্বপূর্ণ নয়। আজকের মূল আলোচনা লিথিয়াম। কি ঘটল? ক্যাবিনেট কমিটির বৈঠক। যেমন করে করোনাকালে একটা প্যানিকবাজি করে করোনার নাম করে বৈঠক হতো, স্বাস্থ্য দপ্তরের বৈঠক হতো, ক্যাবিনেট পর্যায়ের বৈঠক হতো, ঠিক তেমন করে এই প্যানিকবাজি করে, সন্ত্রাসের প্যানিকবাজি দিয়ে ক্যাবিনেট মিটিং হলো। সেখানে নরেন্দ্র মোদী কী বললেন? 3 বাহিনীকেই নাকি ছাড় দেওয়া হয়েছে, লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, তারা যে কোনো সময়, যে কোনো পাকিস্তানের যে কোনো এলাকায় ব্যবস্থা নিতে পারেন বা হামলা চালাতে পারেন। দারুণ লাগছে না শুনে? অনেক গর্ব লাগছে না? ভারতবাসী হিসেবে বুকটা ফুলে উঠছে না? কিন্তু হবে না, যুদ্ধ এখন হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। ওই সার্জিক্যাল স্ট্রাইক লোক দেখানো কিছু একটা করবে, সিনেমা তো অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, কিছু হবে না। এটা উদ্দেশ্য আসলে আসছে। হ্যাঁ, যুদ্ধ হলে পরে হবে, চীনকে কেন্দ্র করে একটা বড় সড়ো প্ল্যানিং ওরা
করে রেখেছে। কিন্তু এই মুহূর্তে এই পেহেলগাঁওকে কেন্দ্র করে কোনো বড়সড় যুদ্ধের কোনো সম্ভাবনা নেই, নিশ্চিন্ত থাকুন। এটা সংক্ষেপে বললাম। এবারে এটা ঘোষণা করেছে আর কি, প্রায় 50টি পর্যটন কেন্দ্র কাশ্মীরের বন্ধ করে দেওয়া হলো। কেন? বলছি নিরাপত্তা দিতে পারবো না আমরা। আহারে, সুপার পাওয়ার, এত এত সেনাবাহিনী, এত এত ডেস্ট্রয়ার, এত এত টেকনোলজি, এত এত মিসাইল, একটা মিসাইল টেস্টও করে দিয়েছে টুক করে। অথচ পর্যটন কেন্দ্রে নাকি নিরাপত্তা দিতে পারবে না, তাই বন্ধ রাখা হচ্ছে। হাসি পাচ্ছে না? তাহলে দেখুন, 8-10 জন বা 12 জন এরকম টেরোরিস্ট যদি হয়, তাদের কতটা ক্ষমতা। তাদের ভয়ে 50খানা পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল। তাহলে কে জিতল? এগুলো জেতা হারার প্রশ্ন নয়, ওরাই তো এটা করছে এবং এটা প্ল্যান ছিল। পর্যটন কেন্দ্র কেন, কাশ্মীরে এখন অনেক কিছু বন্ধ করে দেওয়া হবে। সাধারণ মানুষের জন্য আউট অফ বাউন্ড হয়ে যাবে কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। স্পেশাল স্ট্যাটাসটা কেন সরিয়ে নিল? কারণ ওখানে আদানি আম্বানিরা ব্যবসা বাণিজ্য করবে, সাধারণ মানুষের প্রবেশ সেখানে নিষিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে, ধাপে ধাপে। দেখ কেন আসছে। তাহলে সুপার পাওয়ার দেশ নিরাপত্তার সাথে 50টি পর্যটন কেন্দ্র, জনপ্রিয় পর্যটন কেন্দ্র, সাধারণ মানুষরা যেখানে যেতেন কাশ্মীরে, বন্ধ করে দেওয়া হলো। তো দেখ কোথায়, কেমন? এটা উদ্দেশ্য ছিল, প্ল্যান ছিল। কেন বলুন তো? আসুন একটু পিছিয়ে যাই। 1999 সালে কাশ্মীরে, জম্মু ও কাশ্মীরে প্রথম লিথিয়ামের খোঁজ পাওয়া যায়। লিথিয়াম মানে জানেন তো? ব্যাটারিতে, এই যে ইভি, ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি, গাড়ি, ইলেকট্রিক কারের গাড়ি ব্যাটারি, এবং সোলার প্যানেলের ব্যাটারি, সোলার প্যানেলেও লিথিয়াম কাজে লাগে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ, যেটা 2050 সালের মধ্যে 500 গুণ চাহিদা বাড়বে। গোটা বিশ্বজুড়ে 500 গুণ। কেন বাড়বে? সরকারি পলিসির জন্য বাড়বে। আপনারা জানেন ইতিমধ্যেই ফসিল ফুয়েলকে গ্লোবাল ওয়ার্মিংয়ের নাম করে ঢপবাজি দিয়ে মুনাফাবাজিকে আরও নিশ্চিত করতে ওরা ফসিল ফুয়েলকে আস্তে আস্তে নিষিদ্ধ করছে, রেস্ট্রিক্ট করছে, ফেজ আউট করছে। তার বদলে কাকে এনকারেজ করা হচ্ছে? ওই যে ইলেকট্রিক কারকে, লিথিয়াম। আপনি ভাবলেন বা আপনি পরিবেশ বান্ধব একটা গাড়ি চালাচ্ছেন, লিথিয়াম ব্যাটারি দিয়ে চলছে, দারুণ কাজ করছেন, আপনি পরিবেশ বাঁচাচ্ছেন। আপনারা এটা ভাবছেনই না যে ওই গাড়ির ব্যাটারিটা কিসে চার্জ হচ্ছে, সেই ফসিল ফুয়েলেই চার্জ হচ্ছে। অর্থাৎ কয়লাটা, ডিজেলটা, পেট্রোলিয়ামটা সাধারণ মানুষের ব্যবহার আওতা থেকে, আপনি গাড়িতে সরাসরি পেট্রোল ভরে ব্যবহার করতেন, সরাসরি ডিজেল ভরে ব্যবহার করতেন, এবং সেই গাড়ির ইঞ্জিন অনেক দিন যেত। একটা ডিজেল গাড়ির ইঞ্জিন 30 বছর 35 বছর অবধি চলতে পারে। কিন্তু এতে করে তো ওদের ব্যবসা বাণিজ্য খারাপ হয় হয়তো। একটা কোম্পানি যদি মাত্র মাসে 30 বছর অন্তর একটা লরি বিক্রি করে এবং লরি আপনি চালান, তাহলে ওদের মুনাফাটা বাড়ে না। তাই ওরা লরি হোক, গাড়ি হোক, যে কোনো হোক, বা ট্যাক্সি হোক, ওই জায়গার অ্যাম্বাসেডারগুলো কতদিন যেত। তো ওরা এমন কিছু চাইছে যেটা 7-8 বছরের মধ্যেই আপনি বদলাতে বাধ্য হবেন, সর্বক্ষেত্রে তাই। আর তার জন্য ওরা পরিবেশ বান্ধব লিথিয়ামের গল্পটা তৈরি করেছে। পলিসি সেইভাবে বিজ্ঞান প্রযুক্তি, জৈনিক শক্তি ক্ষমতায় আসার পরে এক্সপ্লয়টেশনের টুল হিসেবে ব্যবহার করা হয়েছে, শোষণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা একটু ভাবলেই বুঝতে পারবেন। সাধারণ মানুষের মঙ্গলের জন্য বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে না। ইট ইজ বিং ইউজড অ্যাজ আ টুল অফ এক্সপ্লয়টেশন, শোষণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর তাই বিভিন্ন রকম পলিসি তৈরি করে বিজ্ঞানের দোহাই দিয়ে, বিজ্ঞানের নাম করে ওরা এমন একটা ভাব করছে, মানবতার নাম করে, গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে, গ্রিন আর্থ, গ্রিন স্টেশন, এসবের নাম করে প্যারিস ট্রিটির মাধ্যমে ওরা মুনাফাবাজিটাকে নিশ্চিত করতে চাইছে, যাতে করে আপনি
ব্যাটারির গাড়িগুলো দেখবেন ওই ব্যাটারি ক বছরে ওয়ারেন্টি থাকে দেখে নেবেন, তারপর ব্যাটারি যখন যায় ওই 7-8 বছর খুব বেশি হলে, তারপরে যখন বদলাতে যাবেন তখন ব্যাটারির যা দাম পড়বে নতুন গাড়ির দাম প্রায় কাছাকাছি, তখন আপনি কি করবেন, আবার গাড়িটাই কিনবেন। অর্থাৎ ওরা মুনাফাটাকে, সেলটাকে, আগে যে লোকটা 15 বছর অন্তর গাড়ি বদলাতো সে এখন 7 বছরে গাড়ি বদলাতে বাধ্য হবে। অর্থাৎ বিক্রি বাট্টা মুনাফা অক্ষুণ্ণ থাকবে। পাশাপাশি কি হবে, ডিজেল পেট্রোলটা সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাবে, ওইটা ওরা ব্যবহার করবে, প্রকৃত খনিজ সম্পদ ওরা ব্যবহার করবে এবং ওরা দিয়ে ওই লিথিয়াম ব্যাটারি গাড়ির চার্জ করবে, চার্জিং পয়েন্টে যে বিদ্যুৎটা কোথা থেকে আসবে। অর্থাৎ ফসিল ফুয়েলের ব্যবহার থাকছে। চীন নতুন নতুন কয়লা খনি করছে, কেন? ওটা থাকবে, কিন্তু সাধারণ মানুষের আওতার বাইরে নিষিদ্ধ করা হবে, যাতে করে সাধারণ মানুষ বাধ্য হয়ে সোলার প্যানেল বা সোলার পাওয়ার ব্যবহার করে। এবং সেখানেও কর্পোরেট ইনভেস্ট করে ফেলেছে, আদানি, টাটা। বোঝাতে পেরেছি? এটাই হলো কাহিনী। এইবার দেখুন, 1999 সালে আবিষ্কার হলেও ম্যাপিং করা, মাইক্রোস্কোপিক ম্যাপিং, মানে কত টন লিথিয়াম সেখানে আছে এই এলাকায়, ওই যে রিয়াসি ডিস্ট্রিক্ট কাশ্মীরের, সালমা হায়ামান এইরকম জায়গাটির নাম, ও রিয়াসি ডিস্ট্রিক্টে 2023 সালে জানা গেল এক্স্যাক্ট হিসেবে 5.6 মিলিয়ন, হ্যাঁ 5.6 মিলিয়ন টন লিথিয়াম সেখানে আছে। ভাবতে পারেন কতটা লিথিয়াম রিজার্ভ সেখানে আছে, যেটা নতুন বিশ্ব ব্যবস্থার একটা দুর্দান্ত মাধ্যম, যেটাকে দখল করতে পারলে, কুক্ষিগত করতে পারলে গাড়ির ব্যাটারি থেকে শুরু করে সোলার প্যানেল থেকে শুরু করে সমস্ত কিছুর কবজা এবং মুনাফা সেই কোম্পানির হাতে বা সেই মালিকের হাতে আসবে। এবং লিথিয়ামের পাশাপাশি টাইটানিয়াম আমাদের দেশের আরও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হচ্ছে এই কাজগুলো, মানে নিকেল, লিথিয়াম, পটাশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু এসব জায়গাতেও পাওয়া গেছে। মোট 7টি ব্লক নিয়ে নিলামের গল্প আছে, আমি আসছে অকশন, মহার্ঘ। তো এই যে 99 সালে পাওয়া গেল, তখন থেকেই কিন্তু জম্মু কাশ্মীরকে নিয়ে প্ল্যানিং করা শুরু করে আমাদের বিলিয়নিয়াররা, আদানি আম্বানির মতো লোকজন, এবং অবশ্যই কেন্দ্রীয় সরকার। তখন থেকেই ভেতরে ভেতরে রাজনৈতিক দলের, তখনও তো মোদি ক্ষমতায় ছিলেন না, কিন্তু এগুলো বহু আগে থেকেই ঠিক থাকে। নতুন বিশ্ব ব্যবস্থা নতুন তো না, আগে থেকেই ঠিক ছিল। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের গল্পটা নতুন নয়, এই রিনিউয়েবল এনার্জির গল্পটাও নতুন নয়। তো তখন থেকে ওরা ছক কষে বসে যে জম্মু কাশ্মীরটাকে নিয়ে একটা আলাদা কিছু ভাবতে হবে। এবং বললাম না, আন্তর্জাতিক শক্তি, জায়নিক শক্তির অনুমতি ছাড়া, অনুমোদন ছাড়া এই স্পেশাল স্ট্যাটাস ফর জম্মু ও কাশ্মীর সেটাকে অ্যাব্রোগেট করা যেত না, বিলোপ করা যেত না, আর্টিকেল 370 বিলোপ করা যেত না। এটা আন্তর্জাতিক পলিসি। কারণ ওই যে প্রায় 6 মিলিয়ন মেট্রিক টনের লিথিয়াম, যেটা আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিলিয়নিয়ারদের ইভি ইনভেস্টমেন্টে। শুধু ইভি নয়, সোলার প্যানেল থেকে শুরু করে আর অন্যান্য যত কিছু জ্বালানি বা পাওয়ারের মাধ্যম আছে, সোর্স হিসেবে ব্যবহার করা, মাধ্যম হিসেবে ব্যবহার করা, তার ক্ষেত্রে লিথিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা ওরা জানতো। তাই 2019-এ কার্যকলাপ শুরু হয়ে গেল, কারণ ম্যাপিং তখন হয়ে গেছে। 23-এ আমাদের জানানো হচ্ছে, আমরা জনগণ জানছি, খবরের কাগজে জানতে পাচ্ছি যে 5.9 মিলিয়ন টন
আছে, 2023-এ জানতে পারছি, আমরা জানতে পারছি। তো ওরা কি তার আগে জানেনি? বিলিয়নাররা, আদানিরা আরও আগে জেনেছে অবশ্যই। তাহলে আগাম ব্যবস্থা হিসেবেই এই জম্মু কাশ্মীর নিয়ে ওরা লেগেছে, যাতে করে সাধারণ মানুষের আওতার বাইরে নিয়ে যাওয়া যায়। ওটা স্পেশাল জোন হবে, দেখবেন, স্পেশাল ইকোনমিক জোন হয়ে যাবে, SEZ হয়ে যাবে আগামীতে। আদানিদের করে কমে খাওয়ার জায়গা হয়ে যাবে। সাধারণ মানুষ, পয়সাওয়ালা মানুষ, টপ গ্রেডেড কিছু হলে তারা ঢুকতে পারবে, মিলিয়ে নেবেন আমার কথা। তখন থেকে ওরা প্ল্যানিং করতে শুরু করে। কিন্তু জনগণকে কি কথা বলা হয়, ওই যে দেশপ্রেম, এটা তো ওরাই করেছিল। জওহরলাল নেহরুর গল্প, ওরা তো ভেতরে ভেতরে সমস্ত কিছু এটাই করেছিল। ওরাই, যা আন্তর্জাতিক শক্তির সমর্থন ছাড়া এই জম্মু কাশ্মীরের গল্প, ভারত ভাগ, এসব হতোই না। যেই মাত্র ওরা দেখলো যে লিথিয়ামটা পাওয়া গেছে, এবার আর ওই পুরনো গল্পটার রেখে লাভ নেই, নতুন বিশ্ব ব্যবস্থা এটাকে কাজে লাগাতে হবে। তাই ওই স্পেশাল স্ট্যাটাসটা রাখলে এটা চলবে না, সেখানে ব্যক্তি মালিকানাকে ঢুকতে দিতে হবে, আদানিদের ঢুকতে দিতে হবে, বিলিয়নিয়ারদের ঢুকতে দিতে হবে। আর তাই ওই স্পেশাল স্ট্যাটাসটাকে তুলে নিতে হবে। এটা আন্তর্জাতিক পলিসি, অনুমতি ছাড়া এটা হতো না। সেভাবেই 2019-এ হয়ে গেল। বেশ, 2023-এ আমরা জানতে পারলাম ওখানে 5.69 মিলিয়ন মেট্রিক টন লিথিয়াম আছে। ওরা আরও আগে জানতো, তাই ওরা আগেই এই কাজটা করে নিল। এবার কি হলো? এবার দেখলো খোঁড়াখুঁড়ি করতে হবে, আরও অন্য জায়গায় আছে কি না জরিপ করতে হবে, মাপতে হবে, তারপর নিলাম করতে হবে। হ্যাঁ, আপনারা বলি, নিলামের গল্পও কিন্তু শুরু হয়ে গেছে। নিলাম, অকশন। সরকার বলছে যে আমরা বিড করব, বিড করে যে ভালো সেরা বিডার তাদেরকে দেব। বাস্তবে কি তাই? আসলে ঘুরিয়ে আদানিকেই দেওয়া হবে। যেমন আমাদের দেশের এখন 6টি বড় বড় মাইন আদানির হাতে। আগে হ্যাঁ, ওই যে দেউচা পাচামি, যেটা নিয়ে গণ্ডগোল চলছে, সেখানে তো যা করার ওরা করে নিয়েছে। ইন্টারনেটও বন্ধ করে দিয়েছিল, এখন খোলা আছে কিনা আমি তাও জানি না। আদিবাসীদের উচ্ছেদ করে, স্থানীয় ভূমিপুত্রদের উচ্ছেদ করে কয়লা খনন, অথচ কয়লা নাকি আমাদের খারাপ, ফসিল ফুয়েল, পরিবেশ দূষণ করে। তাহলে দেউচা পেঁচামিতে কেন কয়লার দরকার, খনি খোলার দরকার পড়লো? কি ভাবছেন? ওদের কয়লাটাও চাই, লিথিয়ামটাও চাই। লিথিয়াম ব্যাটারিটা কি দিয়ে চার্জ হবে? বিদ্যুৎ কোত্থেকে আসবে? কয়লা থেকে আসবে। পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিসে চলে? কয়লায় চলে, ওটাও লাগবে। কিন্তু সাধারণ মানুষ কয়লা বন্ধ ব্যবহার করতে পারবে না। একটা রুটি বিক্রেতা রাস্তার ধারে বসে রুটি সেঁকার জন্য, রুটি ভাজার জন্য কয়লা ব্যবহার করতে পারবে না। কয়লার দাম কী হারে বাড়িয়ে দিয়েছে, এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তুলে দেওয়া হয়েছে। খেলাটা বুঝুন, এটাই ধনতন্ত্র, এইটাই এক্সপ্লয়টেশন, পলিসি দিয়ে এক্সপ্লয়টেশন। সাধারণ মানুষ বুঝতেই পারে না। রাজারা সরাসরি এক্সপ্লয়েট করতো, অত্যাচারী রাজা দেখা যেত, ওই যে রাজার প্রহরী এসে অত্যাচার করছে দেখা যেত, ভিজিবল। কিন্তু জায়নিস্টরা এতটাই বুদ্ধিমান যে ওরা পলিসি বানিয়ে সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করে আমাদেরকে দিয়েই আমাদেরকে শোষণ করায়। কারণ আমাদের মধ্যেই তো আসলে জায়নিস্টগুলো আছে, সেটাই আসলে জায়নিস্ট, দ্য এনিমি উইদিন, সেটাকে ওরা কাজে লাগায়। যাই হোক, তাহলে এবার কি করবে ওরা এইটাকেই প্ল্যানিং করে। হ্যাঁ, ইতিমধ্যে জানা গেল যে কি একটা সিমেন্ট কোম্পানি, শ্রী সিমেন্ট এরকম নাম, বাঙ্গুর পরিবারের, তারা নাকি এই লিথিয়ামের জন্য আগ্রহ দেখিয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে না, তারা আর পিকচারে নেই। আবার নাকি অকশনের অনেক জটিলতা দেখা যাচ্ছে। ভাবনা চিন্তা করে অকশনের ব্যাপারগুলো ঠিক করা হচ্ছে। যদি শ্রী সিমেন্টও, মানে বাঙ্গুর পরিবারও যদি এটা নেয়,
তাতেও সমস্যা হওয়ার কথা নয়। কারণ সব কিছু সরাসরি আদানিকে যদি দিয়ে দেওয়া হয়, আমাদের মতো লোকজন বা আরও কিছু কিছু মানুষ তারা তো ব্যাপারগুলো সরব হয়ে প্রচার করছে। ইতিমধ্যেই দেউচা পাচামিটা গোটা দেশেই ছড়িয়েছে আদানি সেখানে। তাই কি কৌশলে ওরা দিতে পারে বলে দিচ্ছি। এই যেমন ধরুন অম্বুজা সিমেন্টে এবং আরও একটি সিমেন্ট কোম্পানি, এই মুহূর্তে মনে পড়ছে না, ইতিমধ্যেই আদানি থাবা বসিয়ে দিয়েছে। কদিন পরে শুনবেন, মানে ওই ইনভেস্টমেন্ট আর কি, কদিন পরে শুনবেন অম্বুজা ব্র্যান্ডটা আছে, মালিক বদলে গেছে। মালিক ওই যে ওরা কি বলে বলুন তো, কোম্পানি দখল করে নেওয়া। একটা সুন্দর ইংরেজি টার্ম আছে, টেক ওভার, এছাড়াও একটা টার্ম আছে। যাই হোক, অম্বুজা ব্র্যান্ডটা থাকবে, এমন বিগ বাজার ব্র্যান্ডটা আছে কিন্তু মালিক বদলে গেছে, জানেন তো। হ্যাঁ, সেরকম অম্বুজা সিমেন্ট নামটা থাকবে কিন্তু মালিকটা বদলে যাবে, মালিকটা হয়ে যাবে আদানি। একই রকমভাবে শ্রী সিমেন্টের কেউ যদি ওই লিথিয়াম খনিটা দিয়ে মানে এলাকা দিয়ে দেয়, বরাতটা দিয়ে দেয়, লোকে ভাববে ও তো অন্য কোম্পানি নিয়েছে। লোকে তো আদানি ডাইরেক্ট লেখা নেই, কিন্তু সমস্যা নেই, ওরা কোম্পানিটাকে আদানি এক চুটকিতে কিনে নিতে পারে, জানেন তো, পারে। তাই এরা কৌশলে সিস্টার কনসার্ন বানায়, ব্রাদার কনসার্ন বানায়, মাদার বিভিন্ন রকম কনসার্ন বানিয়ে ওদের খেলাটা খেলে। লোকে ভাবে তো আলাদা, আদানি তো নয়, কিন্তু ভেতরে আদানি। খেলাটা বুঝতে পারলেন তো আগে? হ্যাঁ, এই যেমন ধরো বন্দে ভারত, সুন্দর বন্দে ভারত, বন্দে ভারত, ওরে বাবা, মাকে প্রণাম করি, কিন্তু আসলে কে? টিটাগড় রেল সিস্টেম তারা বানাচ্ছে। কোন পরিবার? চৌধুরী পরিবার, আগের লাইভে বলেছি, কিন্তু লেখা থাকছে বন্দে ভারত। কি? এটাই হচ্ছে শোষণ করার বুদ্ধি। দেশপ্রেমকে দিয়ে শোষণ করো, আবেগ দিয়ে শোষণ করো, হিন্দু মুসলমান তৈরি করে শোষণ করো, দৃষ্টি ঘুরিয়ে দাও, এই উদ্দেশ্যেই। তাহলে এবার দেখুন কি হলো। এবার যখন দেখলো যে খোঁড়াখুড়ি করতে হবে, ইতিমধ্যেই আমি লিঙ্ক দিয়ে দেবো, রিয়াসি ডিস্ট্রিক্টে জরিপ শুরু হয়ে গেছে। সরকারি দপ্তর থেকে শুরু করে মানুষের বাড়িঘর কোনগুলো ভাঙা পড়বে, লোকজনকে চলে যেতে হবে সেখান থেকে, তার প্রস্তুতি ম্যাপিং চলছে। স্থানীয় লোকজন ইতিমধ্যে আতঙ্কিত যে তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে, সেটা বুঝতে পেরে গেছে। তো তার জন্য আগামীতে ওই দেউচা প্যাচামের মতো ওই এলাকাতেও অসন্তোষ গণ আন্দোলন হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। তার জন্য সরকার আঁটঘাট বেঁধে সেখানে কন্ট্রোল কায়েম করার জন্য সাধারণ মানুষকে ওখানে আর ঢুকতে দেবে না, ওই এলাকায় আউট অফ বাউন্ড হয়ে যাবে। আর তার জন্য ওখানে সন্ত্রাসবাদের নাটকটা খেলা হয়েছে। সুপার পাওয়ারের দেশে কজন এসে আধ ঘন্টার মধ্যে 28 জনকে মেরে চলে গেল, একেবারে স্ক্রিপ্টের মতো, হিন্দু না মুসলমান নাম জিজ্ঞাসা করে, আর সেই সময় এক সেনাবাহিনীর কেউই সে এলাকায় থাকলো না। ব্যাপারটা অতটাই আমরা মুরগি নাকি? হ্যাঁ, তবে আমাদের দেশের জনতা যে মুরগি সেটা তো কোনো সন্দেহ হয়নি, মুরগি না হলে গুঁজে দিতে পারে। তাই এবার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করা হচ্ছে, সাময়িকভাবে বলবে, কিন্তু সাময়িকভাবে মানে কি, দুদিনের জন্য? দেখতে থাকুন, মাস গড়ে যাবে, আর এর মধ্যে ওরা পরবর্তী ছকটা সাজিয়ে নেবে। খোঁড়াখুঁড়ি, ডিসপ্লেসমেন্ট, বাহিনী মোতায়েন, না হলে ওই এত বড় সুপার পাওয়ার আমাদের রাজনাথ সিং, অমিত শাহ, মানে কাশ্মীরকে মানে পারলে মানে 2 মিনিটেই গুঁড়িয়ে দেয়। যুদ্ধটা এখন ওইভাবে হয়। ইউক্রেনের ক্ষমতা কোথায়? ইউক্রেন কতটুকু দেশ? রাশিয়া কত বড় দেশ? রাশিয়ার শক্তি কত বেশি? তাহলে ইউক্রেনকে এত সময় নিচ্ছে কেন রাশিয়া? ওটাও তো খেলা, অস্ত্র বিক্রির খেলা, ইউরোপে আর্মস রেস তৈরি করা, এখানেও তো খেলা, বিভিন্ন স্তরে খেলাধুলা। এখানে যুদ্ধের মানে হুমকি, দেশপ্রেমের নাম করে জনগণকে বিভ্রান্ত করে ওখানে আদানির রাজত্বকে কায়েম করা।
তাই মিলিয়ে নেউন কী কী হবে ওখানে। ট্যুরিস্ট, সাধারণ মানুষ এখন কাশ্মীরে যাওয়ার কথা ভুলে যান। যারা কম বাজেটে ভূস্বর্গ কাশ্মীর দেখে আসতেন, মধ্যবিত্তও যেতেন, উচ্চবিত্তও যেতেন, নিম্নবিত্ত মানুষও অনেক কষ্টে পয়সা করি জমিয়ে ট্রেনে চেপে, সাধারণ ট্রেনে চেপে কাশ্মীরে ঘুরে আসতে পারতেন। তেমনটাই লোকে ভেবেছিল। এই তো কাশ্মীর এবার আমাদের হাতে এলো। কেউ কেউ ভক্তরা বলেছিলেন আপেল বাগান আমরা কিনবো এবার কাশ্মীরে। কে কটা আপেল বাগান কিনেছেন আমাকে একটু জানাবেন। কেউ কেউ বলেছিলেন কাশ্মীরি পণ্ডিতদের আবার ফিরিয়ে আনা হবে। কটা পরিবার ফিরেছে খোঁজ নিয়ে দেখুন। এগুলো সব গল্প, দালাল মিডিয়ার প্রচার। আসল হচ্ছে লিথিয়াম। তাই আগামীতে কাশ্মীর, ছোটোবেলায় পড়েছেন কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, ওই সুইজারল্যান্ডই হয়ে যাবে। কীরকম? সৌন্দর্যে নয়, সৌন্দর্য ঠিক আছে, কথাটা সৌন্দর্য অর্থে আমি বলিনি, খরচে বলেছি, খরচে। সুইজারল্যান্ডে গিয়ে কত যেতে গেলে কীরকম খরচা পড়ে। আমি এখান থেকে সুইজারল্যান্ড যেতে বলিনি, যারা ইউরোপে থাকেন তারাও যদি সুইজারল্যান্ডে যান, সেখানকার যে পর্যটন কেন্দ্র, ঘোরাঘুরি, হোটেল, এসব জায়গায় থাকতে কত খরচা পড়ে। কাশ্মীরের তুলনায় কয়েকশো গুণ বেশি, সংক্ষেপে বললাম। অর্থাৎ সুইজারল্যান্ডে উচ্চবিত্ত ছাড়া আমাদের এখান থেকেও কেউ কেউ গিয়েছেন, তার যত উচ্চবিত্ত বলেই যেতে পারেন। নিম্নবিত্তের পক্ষে, মধ্যবিত্তের পক্ষে সুইজারল্যান্ডে গিয়ে ঘুরে আসা সম্ভব নয়, বেড়াতে গিয়ে সম্ভব নয়, ওটা কস্টলি জায়গা। তো এই কাশ্মীরকেও একটা পর্যটনের একটা বড় ব্যবসা সেখানে সুযোগ আছে। তাই সাধারণ মানুষের জন্য নয়, প্রথম দিকে তো লিথিয়ামই এখন ওদের লক্ষ্য। সেটার পাশাপাশি যে এলাকাগুলো ওরা পর্যটনের জন্য রেখে দেবে সেগুলোও কর্পোরেটের হাতে চলে যাবে। ছোট ছোট হোটেলকে তুলে দেবে ওরা। কাশ্মীরে এখনও ছোটোখাটো হোটেল, রেস্তোরাঁ এসব আছে, স্থানীয় মানুষ করে কমে খায়। দেখবেন পুরীতেও আছে, দীঘাতেও আছে, স্থানীয় মানুষের অংশগ্রহণ আছে। সেটা ক্রমে ক্রমে কমে আসবে। আর থাকলেও স্থানীয় যারা রাঘব বোয়াল টাইপের পয়সা দিতে পারবে, মানে ধরুন পুরো একটা এলাকা আদানি নিয়ে নিল, আদানি ট্যুরিজম কয়েক হাজার হেক্টর জায়গা নিয়ে নিল, সেইখানে স্থানীয় কোনো রেস্তোরাঁ, হোটেল তারা টাকা দিয়ে সেখানে একটা জায়গা পেল। ব্যাপারটা ওই রকম আর কি। ওই বড় বড় যেমন ওই যে অ্যাক্রোপলিসের মতো মল হয় যে বানায়, এবার সেই মলে ধরুন আপনি একটা দোকান রাখবেন, আপনাকে সেটা পয়সা দিয়ে কিনতে হয়, বা একটা ভাড়া দিতে হয়, বা একটা লিজ এগ্রিমেন্ট করতে হয়, তাই তো? ব্যাপারটা ওই রকম। অর্থাৎ পয়সাওয়ালা সম্পন্ন মানুষ ছাড়া সেখানে রেস্তোরাঁ বলুন, হোটেল বলুন, বা অন্য কিছু সাধারণ খাবার দাবার বিক্রি করা, এসব পুরো বন্ধ হয়ে যাবে। দীঘাতেও আস্তে আস্তে শুরু হয়েছে, সর্বত্র সব পর্যটন কেন্দ্রে এটা শুরু হবে। এবং সাধারণ পর্যটকরা সেখানে গিয়ে এখন যে খরচে থাকতে পাচ্ছেন তার 10 থেকে 15 গুণ খরচা বেড়ে যাবে। নিরাপত্তার নাম করে বাড়বে, স্ট্যাটাসের নাম করে বাড়বে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের নাম করে বাড়বে, গ্রিন ট্যুরিজমের নাম করে বাড়বে, গ্লোবাল ওয়ার্মিংয়ের নাম করে বাড়বে। তার জন্য ওরা পলিসি বানিয়ে রেখেছে। আর তাই আপাতত জম্মু কাশ্মীর থেকে পর্যটক মানে সাধারণ মানুষকে বিদায় করা হলো। ক্লিয়ারটা বোঝা গেছে? একটু গভীরে ভাবতে হয়। ওরা মিডিয়া সব যেটা বলে সেটাতে নাচলে, করোনার সময় তো মিডিয়া প্যানিক ছড়িয়েছিল, সেটা সত্যি ছিল? একই কাজ মিডিয়া করছে। সে সময় খলনায়ক হয়েছিল করোনা। কী ভয়ঙ্কর, কী ভয়ঙ্কর! আসল উদ্দেশ্য কী ছিল? লকডাউন করে ছোট ব্যবসাকে শেষ করে অনলাইন প্রমোশন করা, বেজোসে তখন 1 নম্বর হয়ে গিয়েছিল, এদের সম্পত্তি বৃদ্ধি করা এবং ভ্যাকসিন গুঁজে দেওয়া, মানুষকে অসুস্থ করা যাতে করে ফার্মা কোম্পানির ব্যবসা বাড়ে। সংক্ষেপে এটুকু। ঠিক তেমনই এখানে করোনার জায়গায় এখানে কি সন্ত্রাস, প্যানিক, সন্ত্রাসের প্যানিক নিজেরাই তৈরি করেছে। আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে, কাশ্মীরের সঙ্গে খেলা হবে, ক্যাট অ্যান্ড মাউস খেলা। আমি এরম বলবো, তুমি ওরম বলবে। এটা আন্তর্জাতিক প্রভুরা বলেছে। ভারত এই বললে তুমি এই বলবে, আর পাবলিক সেটা খবরে পড়বে আর
তরপাবে, বাপ রে, এই হলো কাশ্মীরের পাবলিকও তরপাচ্ছে, দারুণ ব্যাপার বাবা, ভারতের সঙ্গে লড়বো, ভারতের সঙ্গে লড়বো। এটা স্ক্রিপ্টেড, সেভাবেই খেলা চলতে থাকবে। এবার দেখুন, আপনি আপাতত আপনাদের কাশ্মীরে যাওয়া বন্ধ, আপেল কেনা তো দূর, আপেল বাগান তো দূরের কথা। এবার মানে কি বলবো, হাইলি এক্সপেন্সিভ ট্যুরিজমের জন্য প্রস্তুত থাকুন। হাইলি এক্সপেন্সিভ ট্যুরিজম, কাশ্মীর সুইজারল্যান্ড হয়ে যাচ্ছে। এবারে আমি আসছি পরবর্তী বিষয়ে, অশিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ। অনেকে বলছেন যে স্যার আপনি তো বলেছিলেন, সেটা তো মিলল না, কি ওই যে ভাতা, বেতনের বদলে ভাতা। দেখুন একটা কথা বলি, যেভাবে প্যানিক শুরু হয়েছিল, আমি যে ভাতা ধরানো হবে ক্রমে ক্রমে সরকারি কর্মচারীদের একটা সেকশনকে, এটা বহু আগেই বলেছি। তো সেই সময় যেভাবে প্যানিক বিস্তার হচ্ছিল এবং যেভাবে মেসেজগুলো ফেসবুকে আমি দেখছিলাম যে ব্যাপারগুলো, তাতে করে আমার মনে হয়েছিল মানবিকতার জায়গা থেকে অন্তত এই সুইসাইডাল মানুষগুলোকে, আবার এমনিতে অনেকে তো ভ্যাকসিন বুঝেছেন, 2-3টে করে হার্ট অ্যাটাক ত্বরান্বিত হতে পারে টেনশন থেকে, তার জন্য আমি একটা মানবিক কর্তব্য হিসেবে এই ভিডিওগুলো শুরু করেছিলাম। সেখানে মূল উদ্দেশ্য ছিল এইসব শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারীদের একটা মানসিক শক্তি দেওয়া, যেটা আমার কাছে কর্তব্য বলে মনে হয়েছিল। তো সেই ক্ষেত্রে মিথ্যাচার আমি কিন্তু করিনি। হ্যাঁ, কিছু বিষয়কে আমি একটু ঘুরিয়ে বলেছি, যেমন ভাতা, বেতন, এটাকে আমি আসছি এক এক করে, সংক্ষেপে বলে নিই। কি সুপ্রিম কোর্টের ওই রায় অনুসারে কিন্তু ভাতা দেওয়া হয়নি, রায়ে কোথাও ভাতার কথা নেই। আমি এটাও বলেছিলাম উকিল পাওয়া যাবে না, লড়ার মতো উকিল, আর্টিকেল 21কে সামনে রেখে উকিল পাওয়া যাবে না, দেবে না, কেউ দেবে না। কে দাঁড়াবে? বিকাশ দাঁড়াবে আপনাদের? কোন উকিল আপনাদের হয়ে লড়বে? সেই সুযোগটাই মাননীয়া নেবেন এবং সুপ্রিম কোর্ট নেবে। তাই হয়েছে, আপনাদের ডিভাইড করে দিয়ে ভাতা ধরালো 25,000, 20,000, 20,000, হ্যাঁ ওই রকমই, 15,000 যতদূর আমি জানি, 20,000, 15,000 বা এরকম একটা কিছু ভাতা ধরালো। এটা ডিভাইড অ্যান্ড রুল, আমি প্রথম থেকেই বলেছি, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে এটা করতে পারতো না। কিন্তু কে লড়বে আপনাদের জন্য? আর আপনারা শতবিভক্ত। কিন্তু মূল বিষয়টা দেখুন, আমি যে মানসিক যেটা বলেছিলাম, আপনাদের যে আশঙ্কা দেখা দিয়েছিল যে না খেয়ে মরব, এমন অবস্থা, কি করব, ছেলেমেয়ের এডুকেশন, পড়াশোনা কি করব, এই আতঙ্কটা যেটা এসেছিল, সেইটা কিন্তু বেসিক্যালি টাকার থেকে, সেটা ভাতাই হোক আর মাইনে হোক। আপনাদের কারো কি সেটা বন্ধ হয়েছে? হয়নি। আমি সেটাই বলছিলাম, মোদ্দা কথা। তখন অত কিছু ডিটেলে বললে, ভাতার কথা আমি বহু আগেই বলেছি, তাতে করে আপনাদের মানসিক যন্ত্রণা কি প্রশমিত হতো না। মানসিক অন্তত একটা শক্তি আপনাদের দরকার ছিল, যে যাতে করে ওই স্টেজটাকে আপনারা ওভারকাম করতে পারেন। তো ভাতায় এসেছেন, সেটাও কি আপনারা যে কাজটা করছেন, সেটা আসলে যেটা মাইনে পান, সেটা আসলে ভাতা হিসেবেই কিন্তু পেতেন। কি অবিশ্বাস হচ্ছে না? আমি আসছি এক এক করে, ব্যাপারটা কিসের, কেন আমি কথাটা বললাম। তাই নিশ্চিন্ত থাকুন, শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা 2026-এর এই প্যানেলে আছেন, তাদের আর্থিক জায়গাটা থাকবে, বন্ধ হবে না। মূল কথা এটা, সেটা বেতনই হোক আর ভাতাই হোক, মূল ব্যাপারটা অর্থ। আপনি আপনার পরিবার প্রতিপালন করতে পারছেন কি না, না খেয়ে মরছেন না তো, এটার উপরই আমি জোর দিয়েছি তখন। এবার সেটাই ঘটছে। এবার আসুন, এবার আপনারা প্রথম ধাক্কাটা অতিক্রম করতে পেরেছেন তো, এবার আর সেই প্যানিকটা নেই, মনে অনেকটা সাহস এসে গেছে। এবার তাই সত্যের ওই দিকটা বলেছি, এবার আরেকটা দিক আপনাদের সামনে তুলে ধরে, আপনাদের ভবিষ্যৎ। হ্যাঁ, অশিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ, মানসিক প্রস্তুতি নিয়ে শুনুন। প্রথমত বলি, আপনারা
আপনাদের ভূমিকা ক্লার্ক হিসেবে, কেরানি হিসেবে, আপনারা তো তাই হিসেবে নতুন বিশ্ব ব্যবস্থায় যে পেশাটি সবার আগে বিলুপ্ত হয়ে গেছে, আপনারাই আসেন শেষ আশ্রয়, মানে স্থায়ী পোস্ট হিসেবে বিলুপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, চুক্তিভিত্তিক হিসেবেও আর কেরানির দরকার নেই ডিজিটাল বিশ্বে, এআইয়ের বিশ্বে নেই। এটা বহু আগেই আমি বলেছিলাম। এবং স্কুলে একটা উল্লেখযোগ্য সংখ্যক এই কেরানি বা ক্লার্ক রয়ে গেছে। সরকারি দপ্তরে কিন্তু কমিয়ে দিয়েছে, আর নিয়োগই হচ্ছে না। ক্লার্ক যারা রিটায়ার করছেন তাদের ক্ষেত্রে নিয়োগই হচ্ছে না, নিয়োগ বন্ধ, দরকার নেই তো। অন্য কর্মচারী তো কম, তাদের সব কিছুতে এখন তো ইন্টারনেটের ব্যাপার, পোর্টালের ব্যাপার, আপলোড করার ব্যাপার। তার জন্য আলাদা করে কেরানির দরকার আছে? নেই। ক্লার্কের দরকার নেই। তাই নতুন বিশ্ব ব্যবস্থার প্রথম পেশা হিসেবে বড় শিকার হচ্ছে এই ক্লারিক্যাল ক্যাডার অফ এনি ডিপার্টমেন্ট। এটা আমি বহু আগেই বলেছি। শিক্ষকও আসছে এক এক করে, শিক্ষকদের মধ্যেও এটা ছড়াবে ধাপে ধাপে। আপনারা কি করেন বলুন তো? শিক্ষকরা তবু মগজ ধোলাই করে। এই কারণেই শিক্ষকের দরকার পড়েছিল, এখনও কিছুদিন পড়বে, যতদিন না এই সরকারি স্কুলগুলো, সাধারণ গরিব মানুষ, নিম্নবিত্তের মানুষ তো যাবে, তাদের তো ভর্তুকি দিয়ে পিপিপি পার্টনারশিপে হলেও শিক্ষক লাগবে, সংখ্যায় কর্ম হলেও লাগবে, মার্জার করে লাগবে। জানেন নিশ্চয়ই, ক্লাস্টার তৈরি করা হবে, অনেকগুলো স্কুল মিলে ক্লাস্টার তৈরি হবে। সেখানে নতুন শিক্ষক লাগবে না, কিন্তু পুরনো শিক্ষকদের একটা অংশ তো লাগবেই। তাদের শিক্ষকের দরকার কেন? মগজ ধোলাই করে, তাই দরকার। সরকারের নীতিকে রূপায়ণ করে, ভ্যাকসিনের কথাটা বলে, ডেঙ্গু ভ্যাকসিনের কথাটা বলবে। স্কুলে স্কুলে শিক্ষকরা ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে প্রচার করছেন, ফার্মা কোম্পানির কাজে লাগছে। অবশ্যই শিক্ষকেরাও প্রত্যক্ষ পরোক্ষভাবে ফার্মা কোম্পানির মুনাফা বৃদ্ধিতে সাহায্য করছেন, কারণ তারা ডেঙ্গু নিয়ে সচেতনতা করছেন এবং তারাও ডেঙ্গু ভ্যাকসিনের পক্ষে বলবেন, স্কুলে ছাত্রদের দিতে বলবেন, অনেকেই বলেন। আগের ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই তাদের দরকার আছে। মগজ ধোলাই। আপনারা কি করেন? কাগজ ধোলাই। কিন্তু কাগজই তো কোথায়, এখন উঠা হয়ে যাচ্ছে দপ্তর থেকে, কাগজ কোথায়? তাহলে মগজ ধোলাইয়ের দরকার আরও থাকবে, আগামীতেও দীর্ঘদিন থাকবে। সেটা মানুষ দিয়ে মগজ ধোলাই হোক, শিক্ষক দিয়ে হোক, এআই দিয়ে হোক, মিডিয়া দিয়ে হোক, মগজ ধোলাইয়ের প্রয়োজন মানব সভ্যতায় যতদিন আসে ততদিন থাকবে। কিন্তু কাগজ ধোলাই, কাগজ কোথায়? আপনারাই দেখুন না কেন, আপনাদের জীবনে কাগজ কতটুকু আছে? আপনারা বই পড়েন, বাদ দিন দু একজন বাদ দিয়ে, বই পড়েন, কাগজ পত্রে লেখেন না। কাগজে লেখেন। বাচ্চা কাচ্চাদের জন্য, পড়াশোনার জন্য কাগজ টাগজ কেনেন, আলাদা কথা, হয়তো খাতাপত্র কেনেন, ঠিক আছে। কিন্তু আপনাদের বাবা কাকারা যখন যে হারে কাগজ দরকার পড়তো, আপনারা যে চাকরি করছেন সেখানে কতটুকু কাগজের দরকার পড়ে বলুন দেখি? তাহলে কাগজ ধোলাই করবেন কি কাগজই না থাকলে? তাহলে আপনাদের পেশাটার প্রয়োজন এই দিক থেকেও ফুরিয়েছে, কারণ ওই কাজটা শিক্ষকেরাও পারেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি এই গ্রুপ সি, গ্রুপ ডির পোস্ট আছে? দরকার পড়ে? ক্লার্কের দরকার পড়ে? প্রাথমিক শিক্ষকরা তো নিজেরাই সেইগুলো করে দেন, পোর্টাল আপলোড করা, ছাত্রছাত্রীদের বিভিন্ন মিড ডে মিলের তথ্য তারাই ছবি তোলেন, তারাই পাঠান ডিআই অফিসে, তারাই তো করেন। তো হাই স্কুলের ক্ষেত্রেও সেটাই তারাই করবেন। তাহলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু পার্মানেন্ট জায়গা থেকে সুখকর আর নয়। এবার অকপট কথা বলছি, ওই ফেজটা তো কেটে গেছে, এবার সত্যগুলো শুনেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এবার আসুন স্কিলের পটভূমিতে দেখতে গেলে একটা পেশার কোনো সময়ে, কোনো পার্টিকুলার টাইম ফ্রেমে সেই পেশাটির কতটা দরকার আছে বা কতটা ইম্প্যাক্ট আছে সমাজে, আর্থসামাজিক পরিমণ্ডলে, এটা কিভাবে বুঝবেন বলুন তো? সেটা বোঝা যাবে যদি সেই ব্যক্তিটি কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকেও, সরাসরি না থেকেও, তার সেই স্কিলটিকে কাজে লাগিয়ে উপার্জন করার ক্ষমতা রাখে, তবেই তার প্রয়োজন আছে, বুঝতে হবে।
সহজ করে দেখুন। যেমন ধরুন একটা ফুচকাওয়ালা, সে তার স্কিল দিয়ে অল্প হোক বেশি হোক সে উপার্জন করতে পারে, পারে তো পারে। একটা মুচি, সে জুতো সেলাই করে, ব্যাগ সেলাই করে, ছাতা সেলাই, যাই করুক না কেন, তার স্কিল দিয়ে সে অল্প হোক বেশি হোক সে উপার্জন করতে পারে। একজন শিক্ষক, ধরা যাক ইংরেজির শিক্ষক, তিনি স্কুলে পড়ান, অঙ্কের শিক্ষক, তিনি স্কুলে পড়ান, এবার তার চাকরি চলে গেল বা দেখা গেল তিনি স্কুলে পড়ান না, তিনি তার ওই স্কিলটাকে প্রয়োগ করে তিনি কিন্তু অল্প হোক বেশি হোক উপার্জন করতে পারেন। এরকম অনেক কিছু শিক্ষককে আমি জানি যারা স্কুলে পড়ান না, কিন্তু তাদের এই অঙ্ক পড়িয়ে বা ইংরেজি পড়িয়ে স্কুল শিক্ষকের চাইতে বেশি উপার্জন করেন। এরকম স্কুল শিক্ষকও আছেন যারা তাদের স্কুল থেকে যতটা বেতন পান টিউশনের উপার্জন তার চাইতেও বেশি বা প্রায় একই রকম, তাই তো, কারণ ওটা স্কিল। হ্যাঁ, অনেক স্কুল শিক্ষক ওই স্কুলে যারা স্কুলে পড়িয়ে তার একটা ওই যে ব্র্যান্ডিংটাকে কাজে লাগান, স্কুলের পড়াই, স্কুলের টিচার, সেটা আলাদা কথা, সেটার মধ্যে অবশ্যই ফাঁকি আছে। কিন্তু আমি সেটাকেই ধরছি যে অনেক শিক্ষকও আমি জানি যারা স্কুলে না পড়ালেও, কলেজে না পড়ালেও তাদের অধীত বিদ্যা দিয়ে, তাদের স্কিল দিয়ে তারা উপার্জন করতে পারেন, যথেষ্ট উপার্জন করছেনও এখনও। তাহলে তার দাম আছে। অর্থাৎ কারো চাকরি, কারো অধীনে না গিয়েও ইন্ডিপেন্ডেন্টলি সেই স্কিলটার দাম আছে, টিচিং স্কিল। এবং অবশ্যই সাবজেক্টটারও একটা গুরুত্ব আছে, সাবজেক্টটাকেও বুঝতে হবে। এই যেমন ধরুন মোবাইল যে সারায়, এটা স্কিল। সে ইন্ডিপেন্ডেন্টলি, সে যদি ধরুন ডেলের অধীনে অনেকে আছে মোবাইল রিপেয়ার করে, ধরুন অ্যাপেলের অধীনে আছে বা ডেলের অধীনে আছে, যারা ডেলের ল্যাপটপ সারায়, আছে তো, ল্যাপটপ মেকানিক আছে। লেনোভোর আছে, তারা লেনোভোর সার্ভিস সেন্টারে বসে থাকে, লেনোভোর সার্ভিস করে, তারা চাকরি করছে। কিন্তু এছাড়াও অনেক দক্ষ মেকানিক আছে, ফোন মেকানিক বা ল্যাপটপ, তারা ওই কোম্পানির মধ্যে না থেকেও ইন্ডিপেন্ডেন্টলি নিজের দোকানে বসেও ভালো উপার্জন করতে পারে, ওটা স্কিল। তাহলে ওই স্কিলটা আপনি প্রতিষ্ঠানের অধীনে থেকেও আপনি উপার্জন করতে পারেন, এবং আপনার কনফিডেন্স থাকলে, দক্ষতা থাকলে আপনি কোনো প্রতিষ্ঠানের অধীনে লেনোভো, ডেল তাদের ছাতার তলায় না গিয়েও আপনি ইন্ডিপেন্ডেন্টলি কোনো জায়গায় বসে আপনি উপার্জন করতে পারেন, তাই তো। অর্থাৎ এটা একটা স্কিল যার দাম আছে। কিন্তু দেখা গেল আপনি শুধু সিম্বিয়ান মোবাইল ছাড়াতে পারেন, অ্যান্ড্রয়েড পারেন না, তাহলে আবার নেই, কিন্তু তাহলে ওটা কন্টেন্ট হয়ে গেল। ঠিক সেরকম আপনি বাংলা পড়াতে পারেন, দারুণ পারেন, কিন্তু ইংরেজিটা পারেন না, চলবে না, চলবে না, এই বাজারে চলবে না। ইংরেজিটা জানলে, অঙ্কটা জানলে বা আরও কিছু বিষয় আছে সেগুলো জানলে আপনি ইন্ডিপেন্ডেন্টলি প্রতিষ্ঠানের অধীনে না থেকেও আপনার স্কিল থাকলে আপনি সেটা করে খেতে পারবেন। আপনার এই স্কিলটা রয়েছে এবং আপনার ডিগ্রিও রয়েছে একটা, যেটা এই স্কিলের ওপর নির্ভর করে আপনি পেয়েছেন, মানে সেই অ্যাকাডেমিক ডিগ্রিটাকে আপনি কাজে লাগাচ্ছেন। কি না, ইংরেজিতে মাস্টার ডিগ্রি এবং ইংরেজিটা ভালো পড়ান, দুটোই কিন্তু এখানে জরুরি। কিন্তু আপনি ক্লার্ক, অশিক্ষক কর্মচারী, আপনার কোন বিশেষ স্কিল আছে, কোন বিষয়ে স্পেশালাইজেশন আছে বলুন দেখি, আমাকে জানান। আপনার পেশাটি কোনো স্কিল নির্ভর? শিক্ষকের পেশা অন্তত তার সাবজেক্টের ওপর নির্ভর করে এবং তার ছাত্রদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে, সে প্রত্যক্ষ পরোক্ষভাবে এইসব ফার্মা কোম্পানি বলুন বা সমাজের অন্য প্রতিষ্ঠানের হয়ে ইনডাইরেক্টলি প্রফিট জেনারেট করছে, ডেলিভার করছে। একটু আগেই বলেছি কীভাবে ফার্মা কোম্পানির প্রফিট জেনারেট করছে শিক্ষকেরা, বলেছে। কিন্তু আপনারা কি করছেন? আপনাদের কোন স্কিল আছে? আপনাদের কেন রাখবে? প্রথমত মগজ ধোলাই আপনাদের দ্বারা হয় না, আপনাদের সঙ্গে স্টুডেন্টদের সরাসরি যোগাযোগ সেভাবে নেই, এমনি হয়তো দু একবার আলাপ টালাপ হলো, কিরে কেমন আছিস, বা ক্লাসে গিয়ে আপনারা পড়ান না, তাহলে মগজ ধোলাই আপনারা করেন না, হিউম্যান রিসোর্স ডেভেলপ করেন না, অর্থাৎ প্রভুদের জন্য হিউম্যান রিসোর্স তৈরি করেন না, আর কাগজ ধোলাই তো গেছেই। তাহলে কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, এবার আপনি ভাবুন
একজন অঙ্কের শিক্ষক বা একজন ইংরেজির শিক্ষকের চাকরি চলে গেল, ধরে নিলেন গেল, বেতন বন্ধ হয়ে গেল, ধরে নিন, সে কি করে খেতে পারবে না? তার যদি স্কিল থাকে সত্যিকারের, সে কিন্তু করে খেতে পারবে। হ্যাঁ, প্রথম দিকে অবশ্যই অসুবিধে হবে, ফাইট করতে হবে, কিন্তু পারবে। কারণ ইন্ডিপেন্ডেন্টলি কারণ প্রতিষ্ঠানের অধীনে না থেকেও তার স্কিলটার একটা বাজার দর এখনও আছে, সাবজেক্টটা যদি সেরকম হয়, আমি আগেই বলেছি। কিন্তু আপনারা আর অশিক্ষক কর্মচারী তারা কী করবেন? তাদের কোন বিষয়ে স্কিল আছে? ডিগ্রিগত কোনো কিছু আছে যেটা কাজে লাগবে? নেই। তাহলে আপনাদের যদি এটার ছাড়া ইন্ডিপেন্ডেন্ট অন্য কোনো স্কিল থাকতে পারে, সেটা নিয়ে আপনি করে খেতে পারেন, আলাদা কথা, থাকতেই পারে, ব্যবসা করতে পারেন, অমুক করতে পারেন, তমুক করতে পারেন। কিন্তু শিক্ষক হিসেবে যেমন ওই ম্যাথের শিক্ষকটি চাকরি চলে যাওয়ার পরও তার শিক্ষকত্ব বজায় রেখে, তার আইডেন্টিটি বজায় রেখে, শুধুমাত্র স্কুলের বদলে সে প্রাইভেট টিউশন করে, কিন্তু শিক্ষক তো সে থাকলোই, সে উপার্জন করতে পারে। তো আপনি কেরানি হিসেবে উপার্জন করতে পারেন প্রতিষ্ঠানের বাইরে বেরিয়ে, যে আপনি কেরানি হিসেবে উপার্জন করছেন, ক্লার্ক হিসেবে উপার্জন করছেন? নেই। মানে আপনার পেশাটা ইন্ডিপেন্ডেন্টলি, তার অস্তিত্বই সমাজে আর কোথাও নেই যা নিয়ে আপনি করে খেতে পারবেন। আপনাকে অন্য স্কিল দিয়ে চেয়ার চালাতে হবে। বোঝাতে পেরেছি? নেই। আর তাই অশিক্ষক কর্মচারীর পোস্ট আগামীতে থাকবেই না, উঠে গেছে, ধরে রাখুন। শিক্ষকদের ক্ষেত্রেও কমে যাবে, স্থায়ী ভ্যাকান্সি হবে না। এই স্থায়ীগুলোকে অস্থায়ী করার চক্রান্ত বলুন আর যাই বলুন, ওরা করে ফেলেছে। এখন কত শতাংশকে করবে, কত শতাংশকে করবে না, এক্স্যাক্ট বলা যাচ্ছে না। তবে কিছুদিন পরে ছবিটা আমি আপনাদের সামনে দিতে পারবো। কিন্তু স্থায়ী অস্থায়ী কোনো পদেই অশিক্ষক কর্মচারীর দরকার নেই আর। এই বার্তাটা আপনারা শুনে নিন, বুঝে নিন। আর তাই যদি আপনারা মনে করেন যে রিভিউয়ের পরে আপনারা আবার আপনাদের মানে আগেকার স্টেটাস ফিরে পাবেন, অলৌকিক কিছু ঘটবে না, সেরকম কিছু ঘটার কথাই নেই। যদি ঘটে তাহলে বুঝবেন যে আপনারা আগের জন্মে দারুণ কোনো পুণ্য করেছেন, বা মাননীয়া আপনাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আলাপ আলোচনার মাধ্যমে করে রেখেছেন, সেটাও অলৌকিক। তাই এই রকম আশা না করাই ভালো। তাহলে আপনাদের ক্ষেত্রে আদালত কি বিচার করবে? মূল বিচার্য বিষয় কি হবে? আমি এখানে কিন্তু শিক্ষক কর্মচারীদের নিয়ে বলছি না, কারণ ভিডিওতেই বলেছি এটা অশিক্ষক কর্মচারীদের বিষয় নিয়ে বলছি। মূল বিবেচ্য বিষয় আপনাদের যোগ্যতা নয়, প্রয়োজন নয়, যেটা শিক্ষকদের ক্ষেত্রে অল্প স্বল্প হলেও এখনও আছে, অন্তত কোনো কোনো বিষয়ে। অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো শুধু কোর্ট যেটাকে দেখতে পারে, মানবিকতা। ওই আর্টিকেল 21, মানবিকতা। আর তাই ভাতার বিরোধিতা যেই করুক না কেন, আমাদের বিকাশ রঞ্জন বাবু, মহানুভব উকিল, তো তিনি ভাতার বিরোধিতা করছেন, জানেন তো। ভাতার বিরোধিতা আবার অনেক শিক্ষক মহাশয় করছেন। তারা বলছেন অযোগ্যদের ভাতা দিচ্ছে, মানে এরা তো টাকা পয়সা প্রচুর দিয়েছে সরকারকে, মানে টিএমসিকে টাকা পয়সা দিয়েছে প্রচুর। দেখুন কীভাবে মানসিকতা আমাদের। আরে অশিক্ষক কর্মচারী সবাই টাকা দিয়ে ঢুকেছে, তার মধ্যে কি টাকা না দেওয়া পাবলিক মানে অশিক্ষক কর্মচারী কেউ নেই? কিন্তু ওই যে মানসিকতা, শিক্ষক অশিক্ষক যোগ্য অযোগ্য মানে সব কিছু করে দিয়ে আমরা যে কতটা শত্রু, আমাদের সাধারণ মানুষ যে সাধারণ মানুষের কত বড় শত্রু, আর সেটাকেই ওরা কাজে লাগায়, তারই এখানে প্রমাণ দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি অনেক শিক্ষক মহাশয় এসে মন্তব্য করছেন, এরা তো প্রচুর টাকা দিয়েছে, মাটি দিয়েছে টিএমসিকে, আর তাই সেই ঘুষের টাকা থেকেই নাকি ওদেরকে ভাতা দেওয়া হচ্ছে, পুষিয়ে দেওয়া হচ্ছে। একবারও এরা ভেবে দেখছেন না
যে শিক্ষক কর্মচারীদের মধ্যেও, তথাকথিত যোগ্যদের মধ্যেও পরিস্থিতির চাপে পড়ে টাকা দেওয়া লোক আছে, না থাকার কথা নয়, অযোগ্যদের মধ্যেও আছে, সবার মধ্যেই আছে। তাহলে অশিক্ষক কর্মচারীদের আলাদা করে কেন, মানে সিঙ্গেল আউট কেন করা হচ্ছে? ওই যে মানসিকতা, শিক্ষকেরা মনে করে তারা শ্রেষ্ঠ, তারা সুপেরিয়র, অশিক্ষকেরা হচ্ছে নিম্ন শ্রেণীর। ওই যে জাতপাতকে আমরা বলি আমরা অতিক্রম করেছি, আমরা আধুনিক হয়েছি, আমরা বিজ্ঞানমনস্ক হয়েছি, কিন্তু আসলে আমরা হইনি, শুধু প্রতিস্থাপিত হয়েছে জাতপাতের জায়গায় অমুক নিচু জাত উঁচু জাতের জায়গায় নিচু পেশা উঁচু পেশা, নিচু জাত উঁচু জাতের জায়গায় লো কালচার হাই কালচার, নিচু জাত উঁচু জাতের জায়গায় লো এডুকেশন হাই এডুকেশন, নিচু জাত উঁচু জাতের জায়গায় হাই স্ট্যাটাস লো স্ট্যাটাস। অবস্থা কিছুই বদলায়নি। নাথিং হ্যাজ চেঞ্জড, মাইন্ডসেট ইজ দ্য সেম। আর এই জায়গা থেকেই শিক্ষক মহাশয়রা তারা এখন ওই যে অশিক্ষক কর্মচারী প্যানেল থেকে পুরোটাই তো গেছে, সুপ্রিম কোর্ট বলেছে তারা স্কুলে যেতে পারবে না, কিন্তু ওদের হয়ে কোনো উকিল নেই, সব তো সেট করা আছে, কোনো উকিল তো তাদের হয়ে কথা বলবে না যে না এটা করা হচ্ছে না, এটা কেন, যুক্তি ছিল কোন যুক্তিতে? আমি বারবার বলি, কিন্তু এটা এটা যে হবে, উকিল, উপযুক্ত উকিল এবং অবশ্যই উপযুক্ত বিচারক, সবই তো হাইজ্যাক্ট, উপযুক্ত বিচারক উপযুক্ত উকিল না থাকলে যে এটা হবে সে কথাও আমি বলেছিলাম। কিন্তু কারণ এই রায়ে তেমন কিছু নেই, এই যে অযোগ্যদের টাকা মানে ফেরত হলো 20 বাও জলে, ওএমআর শিট আপলোড হলো 20 বাও জলে হলো, তাহলে ওটা কেন হলো? খেয়াল করে দেখুন, রায়টাকে যদি সত্যি সত্যি মানা হতো, পুরোটাই মানা হওয়ার কথা ছিল, কই মানছে? মানছে কি? কোথায়? আদালত অবমাননার নাটক হচ্ছে মাননীয়ার বিরুদ্ধে, সেখানে আবার হাইকোর্টে এসছে, সেখানে এসএসসি রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে ওটা এখন সুপ্রিম কোর্টে গেছে, তাই হাইকোর্টে অবমাননা শুনতে পারবে না, হাইকোর্টে সেই অধিকার আর নেই। ভাবুন খেলা। তাহলে সিলেক্টিভ ওয়েতে, যেহেতু অশিক্ষক কর্মচারীদের জন্য শক্তিশালী কোনো উকিল নেই এবং তাদের পক্ষে কোনো বিচারকও নেই, কারণ দরকার নেই, ওই যে কাগজ ধোলা এরা দরকার নেই, তাই আউট করে দাও কৌশলে। না হলে 99 জনও যদি সেখানে অযোগ্য মানে তথাকথিতভাবে টেইন্টেড হতো, তাহলে একজনও যদি নিরপরাধ হতো, তাও এটা করা যায় না। আইন কি বলে? আমি বারবার করে বলেছি, আগের ভিডিওতে শুনেছেন, যে 100 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধের যেন শাস্তি না হয়, এটাই তো আইন। সেটা কি রক্ষিত হলো? হলো না। তাই আমি বারবার বলেছি, বিচার ব্যবস্থা, উকিল যদি ঠিকঠাক থাকে, আগের ভিডিওগুলো শুনবেন, বারবার এটা কিন্তু কন্ডিশন, তাহলে এই রায়ে এটা করা যেত না। কিন্তু ওই যে এটাও বলেছিলাম ঐক্য, সেগুলো গেল, আর তাই এটা ওরা করতে পেরেছে, এটা করা গেছে। আর একবার যখন করা গেছে, তখন মনে রাখবেন আগামীতে যে প্যানেলগুলো নিয়ে ওরা টানাটানি করবে, অশিক্ষক কর্মচারীদের ব্যাপারটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং পারলে এবার একসাথে লড়াই করবেন। কারণ শিক্ষক হয়ে আপনি হাই কাস্ট হয়ে, হাই স্ট্যাটাস হয়ে গেলেন, আর অশিক্ষকরা লো স্ট্যাটাস হয়ে গেল, অথচ আপনারা একই স্কুলে আছেন। কি মানসিকতা বলুন তো? এটাকেই তো ওরা কাজে লাগাচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল, এটা আমাদের মনের মধ্যে আছে, সেটাকে ওরা কাজে লাগাচ্ছে। দ্য এনিমি ইজ উইদিন আস। আর তাই এটা করা সম্ভব হলো। আর আগামীতে পরীক্ষা হোক আর যাই হোক, আদালতকে কাজে লাগিয়ে তথাকথিতভাবে একটা অনুমতি নিয়ে এসএসসিও যে রেখে দিয়েছে, ওরা ঝুলিয়ে রেখে দিয়েছে ওবিসি রিজার্ভেশনের মামলাটা, এটার সাপেক্ষে ওই রায় ঘোষিত হবে, ওটাকে মাথায় রেখে একটা বিজ্ঞাপন ওরা নোটিফিকেশন দিতেই পারে 31শে মের মধ্যে। ব্যাস, তারপরে কি খেলা? পরীক্ষা দেবেন, রেজাল্ট বেরোবে না, পরীক্ষা দেবেন, রেজাল্ট বেরোবে না।
2023 টেটের রেজাল্ট বেরিয়েছে? বেরোয়নি। পরীক্ষা হতে আপত্তি নেই, পরীক্ষা সমস্যা নেই, এরপরেও পরীক্ষা হয়েছে তো, আবার হবে পরীক্ষা, কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষাটাই হলো ওদের অস্ত্র। ফ্রেশাররাও বসবে, দারুণ খুশি, সামনে ইলেকশন, এসএসসি হচ্ছে আবার, এই হাওয়াটা তুলে দাও। তারপরে পরীক্ষাটা যদি হাইকোর্টের অনুমতি নিয়ে বা সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে করা গেল, তারপরে নিয়োগ করা, রেজাল্ট বের করা যাবে না। কেন যাবে না? ওই যে ওবিসি মামলা ঝুলে আছে, ওটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো রেজাল্ট বের করতে পারি না আমরা। আদালতের নির্দেশ আছে, কি করে আমরা রেজাল্ট বের করব? আর রেজাল্ট বের করলেই তো নিয়োগ করতে হবে, কি করেই বা আমরা নিয়োগ করব? এসএসসি মামলা ঝুলে আছে, আরও কত মামলা এর মধ্যে আবার গজিয়ে যাবে। এই যে দেখবেন, যখনই দেখবেন মানে ওই শিক্ষকদের জন্য আলাদা কোনো মানে ওয়েটেজ দেবে না যারা ইতিমধ্যেই চাকরি করছে, তখন আবার তারা মামলা করবেন যে কেন আমাদের ওয়েটেজ দেওয়া হবে না, আমরা এত বছর চাকরি করলাম। তারা মামলা করবেন। মামলার তো অনেক সুযোগ তৈরি হয়ে আছে। তো এসব খেলা চলতে পারে, নোটিফিকেশন আটকে যেতে পারে, আরও পিছিয়ে যেতে পারে, কিন্তু হবে এই ব্যাপারটা থাকবে। আর যদি হয়ও পরীক্ষা, নোটিফিকেশন বের করা কোনো ব্যাপার না, পরীক্ষা হওয়াটাও কোনো ব্যাপার না। প্রচুর টাকা পয়সা আসবে সরকারের কাছে, বিনা পয়সায় তো পরীক্ষা দেওয়া যাবে না, ফিস দিতে হবে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী বসবে, 30-40 লক্ষ বসে যাবে, টাকা আসবে। তারপরে ওই হাইকোর্ট দেখিয়ে, মামলা দেখিয়ে অনন্তকালের জন্য ঝুলে থাকবে। তারপরে প্যান্ডেমিক ট্রিটি, তারপরে টোটাল কন্ট্রোল, তারপরে এই খেলা ওই খেলা, অনেক কিছু খেলা, যুদ্ধ খেলা, দাঙ্গা, সমস্ত কিছু ছকে আছে। তাই ক্রাইসিস কী করে ম্যানেজ করতে হয় ওরা জানে। আর ততদিন আসুন আমরা একে অপরকে গালিগালাজ দিই, হিন্দু মুসলমান করি, শিক্ষক অশিক্ষক করি, যোগ্য অযোগ্য করি। আমরা ভুলে যাই আমরা সাধারণ মানুষ। আসলে আমরা সাধারণ মানুষ, আমরা অসাধারণ হয়ে উঠতে চাই। তো তাই আমরা নিজেদেরকে বারবার উৎকৃষ্ট প্রমাণ করার জন্য অন্যকে নিকৃষ্ট বলি। আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটল, আমি আমার মতো করে প্রতিবাদ করলাম। কি, এক জায়গায় গিয়েছিলাম, পথে দেখলাম একটা ভিখারি, স্বাভাবিকভাবেই পুরুষ, কিন্তু সে একটা বাচ্চা ছেলেকে নিয়ে, স্বাভাবিক নোংরা জামা কাপড়, বাচ্চা ছেলে, সম্ভবত তার বাবা, ছেলেকে নিয়ে সে খুঁড়িয়ে হাঁটছে। নিয়ে গিয়ে সে মানে অসুস্থ বোঝাই যাচ্ছে, সে ভিক্ষা চাইছে। এবার স্বাভাবিক দোকানপাটের মধ্য দিয়ে সে রাস্তা করে নিচ্ছে, তাকে তো মানুষের কাছে যেতে হবে। এবার আমার কাছে এসেছে, আমি যতটুকু আমি যাই হোক সেটা আমার প্রিয়জনেরা জানেন, সেই বিষয়ে আমি গেলাম না। এবার হঠাৎ করে পাশে একটি দোকানদার, ছোট্ট দোকানদার, সে কি করে, ওই পুদিনা পাতার রস বিক্রি করছে আর কি। ভাবুন, সেও সাধারণ, অত্যন্ত সাধারণ। সে এই ভিখারিটিকে যাচ্ছে তাই বলে গালিগালাজ করছে, নোংরা, অমুক তমুক, এখানে কেন ঢুকেছিস, যা এখান থেকে বেরিয়ে যা। আমি তখন বললাম, এটা আপনি কেন বলছেন? না, ওই কাস্টমার, ও তো ওখানে দাঁড়িয়ে থাকবে, ও তো, আমি তো টাকা দিচ্ছি ওকে, ওই জন্য তো দাঁড়িয়েছে। ও নিয়ে কি আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্পগুজব করবে? তা আপনি এভাবে কথা বলছেন কেন? না, এরকম করে, ও কী করে, আপনার কাস্টমার কমায়? আপনি কি জানেন একদিন আপনার অবস্থা এরকম হতে পারে, আপনার এই দোকানটা তুলে দিতে পারে? আপনি কি ভাবছেন আজীবন? খবর রাখেন কি হচ্ছে, খবর রাখেন। তারপরে সংক্ষেপে মোটামুটি যা হতে পারে বললাম, তার মুখ চুন হয়ে গেল। আমি তখন বললাম, দেখুন, এই মানুষটির ব্যাকগ্রাউন্ড আপনি জানেন, ও কি আজীবন ভিক্ষা করছে? একটু খোঁজ নিয়ে দেখবেন তো। এই লোকটির বয়স এখন 45-50 এরকম মনে হলো আমার। ও কি আজীবন ভিক্ষা করে বেড়াচ্ছে? ও আগে কিছু করতো নিশ্চয়ই, আপনিও সেরকম এখন কিছু করছেন। তার মানে এই নয় আপনি আজীবনই কিছু করতে পারবেন। আপনাকেও পথে বসতে হবে একদিন, হতে পারে, হবে বলছি না,
দেয়ার পড়তে পারে, তাই ও একটা সাধারণ মানুষ, আমাদেরই একজন। সাহায্য করতে না পারেন, গালিগালাজ করবেন না, গালিগালাজ করবেন না, কারণ আপনিও একদিন ওর মতো আপনার পরিণতি হতে পারে। অনেকের হয়েছে, হচ্ছে। যাই হোক, আশা করি আপনারাও এমন করেন না। এমন মানুষকে সাহায্য করতে না পারলে অন্তত দুর্ব্যবহার করবেন না। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন। শুভরাত্রি।